সানায়া কোনো অজুহাত দিয়ে অ্যাডভোকেট সাহারা ম্যামের চেম্বারে আসা বন্ধ করতে পারেনি। সকাল থেকে তার একটুও ইচ্ছে করছিল না এখানে আসতে। স্পষ্ট করে সে কথা আরাফকে জানাতেও পারেনি। বাড়ির সকলে জানে আরাফ আর সানায়া তাদের বাড়ির উদ্দেশ্য বেরিয়েছে। কথা সত্য, কিন্তু মাঝপথে যে বিচ্ছেদের রেশ চলছে, তাহলে কি সত্যিই এই সম্পর্কের পরিণতি ডিভোর্স? আরাফ একমনে গাড়ি চালাচ্ছে, তার পাশে সানায়া বসে নির্বিকার চিত্তে বাইরের দৃশ্য দেখছে। মস্তকে বুনছে হাজারো কথার বর্ণমালা। সানায়াকে এভাবে চুপচাপ একমনে বসে থাকতে দেখে আরাফ জিজ্ঞেস করল, বোন দেশে এসেছে শুনে নাচতে গিয়ে পায়ে ব্যথা পেলেন, এখন সেই বোনের সঙ্গে দেখা করতে যাচ্ছেন, অথচ আপনার সেই আনন্দ উল্লাস নেই, কারণটা কি? আরাফের কথার শব্দে নিজের জগৎ থেকে বেরিয়ে এলো। কাঁধ ঘুরিয়ে এক পলক তাকালো আরাফের দিকে। তার একটা কথা ও এখন বলতে ইচ্ছে করছে না। বিরক্ত হয়ে ছোট করে উত্তর দিল, স্নিগ্ধ সকাল দেখছি, বিরক্ত করবেন না। সানায়ার এমন উত্তরে থমথমে খেয়ে গেল আরাফ। সে কিনা যেচে টুকটাক কথা বলতে গিয়েছিল, মেয়েটা এমন ভাব দেখালো মনে হয় উনি প্রকৃতি নিয়ে বর্ষর গবেষক। এক সেকেন্ড চোখ সরালে অনেক কিছু মিস হয়ে যাবে। আরাফ চিন্তা ভাবনা বাদ দিয়ে আবারও ড্রাইভিংয়ে মন দিল। মিনিট 10 পর নির্দিষ্ট জায়গায় গাড়ি থামালো আরাফ। গাড়ির চাকা থেমে যেতেই সানায়ার মনে ছোটখাটো একটা ধাক্কা খেল। সেই কাঙ্ক্ষিত জায়গায় তারা চলে এসেছে। আরাফ ইশারায় তাকে গাড়ি থেকে নামতে বলল। একতলা বিশিষ্ট একটা বিল্ডিং। এটা চেম্বার নাকি বসবাসের জন্য একটি বাড়ি তা ঠিক করে বুঝে উঠতে পারছে না সানায়া। কোথাও কোনো সাইনবোর্ড দেখতে পেল না। চোখ পড়ল বাড়িটির সদর দরজার দিকে, যেখানে ছোট একটা নির্দিষ্ট জায়গায় খোদাই করে লেখা অ্যাডভোকেট সাহারা সুলতানা। এত সময় পর সে বুঝল এটা সাহারা সুলতানার নিজস্ব বাড়ি প্লাস চেম্বার। পা যুগল স্থির করে সেখানে দাঁড়িয়ে আছে সে। আরাফ গাড়ি কিছুটা সামনে এগিয়ে রেখে সানায়ার উদ্দেশ্য বলল, চলুন। আরাফ সামনে, সানায়া তার পেছনে পেছনে হেঁটে সদর দরজা বরাবর দাঁড়াল। আরাফ কলিং বেল দেওয়া প্রায় মিনিট খানেক পর একজন মধ্যবয়স্ক ভদ্র মহিলা এসে দরজা খুলে সালাম দিলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাম বাড়িতে আছেন? জি ম্যাম, যদি ফ্রি থাকে বলবেন। আরাফ এসেছে ম্যাম, আমাদের আসতে বলেছিলেন। জি আচ্ছা, আপনারা ভেতরে এসে বসুন। কিছু সময় পর সাহারা সুলতানা নিচে বসার রুমে এলেন। আরাফ এবং সানায়াকে উদ্দেশ্য করে বললেন, গুড মর্নিং মিস্টার এন্ড মিসেস খান। আরাফ এবং সানায়া একসঙ্গে বলে উঠল, গুড মর্নিং ম্যাম। কথাটা শেষ করে একে অপরের দিকে তাকালো তারা। সাহারা সুলতানা মুচকি হাসলেন, এগিয়ে গিয়ে সোফায় বসলেন। ভদ্র মহিলাটিকে ডেকে বললেন, চা নাস্তা দিতে। আরাফ বিনয়ী ভাবে বলল, ম্যাম প্লিজ, কষ্ট করতে হবে না। সোফার সামনে ছোট টেবিলের উপর থেকে নিজের চশমা হাতে নিয়ে তা টিস্যু পেপার দিয়ে পরিষ্কার করতে করতে বললেন, সামান্য চা নাস্তা দিতে খুব বেশি কষ্ট হবে না। আর তাছাড়া তোমরা আজ প্রথম আমার বাড়িতে এসেছো, একসঙ্গে না হয় চাই খেলে। আরাফের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলেন, তাহলে শেষমেশ কি সিদ্ধান্ত নিলে, ডিভোর্স? আরাফ ছোট করে উত্তর দিল, জি। সানায়াকে চুপচাপ বসে থাকতে দেখে বলল, মিসেস খান, আপনার সিদ্ধান্ত ও কি এক? সানায়া নরম চোখ করে চাইল সাহারা সুলতানার দিকে। কি বলবে সে? যা বলার তা তো আরাফ বলেছে, সে এখন কি বলবে? মনে এক বুক সমান সংশয় নিয়ে বলল, হ্যাঁ। সানায়ার এই ছোট মুখ করে বলা হ্যাঁ শব্দটা ঠিক হজম করতে পারলেন না সাহারা সুলতানা। তার এত বছরের অভিজ্ঞতা বলছে এই মেয়েটি তার মনের সঙ্গে যুদ্ধ করে এতটুকু উত্তর দিল। এটা তার নিজের বলা কথা হলেও একদমই মনের কথা নয়। উনি কিছু সময় তাকিয়ে থেকে আবারও জিজ্ঞেস করলেন, তুমি ডিভোর্স চাচ্ছ তাহলে? ততক্ষণাৎ চোখের দৃষ্টি আবারও তুলে তাকালো সানায়া। এক প্রশ্ন বার করার মানে তার কাছে এই মুহূর্তে এর উত্তর দেওয়া কঠিন বিষয়। মাথা নিচু করে উত্তর দিল, জি। কিছু সময় আগে ভদ্র মহিলাটি চা নাস্তা টেবিলে রেখে গিয়েছে। নিজের চোখের চশমা ডান হাতে ঠিক করে দম্পতির উদ্দেশ্য বলল,
চা খেতে খেতে বাকি কথা বলা যাবে। আজ সকাল থেকে আরাফের ফোনে কয়েকবার ফোন দিয়েছে আরশি, মেসেজও দিয়েছে কতগুলো, আরাফ সেগুলো ইগনোর করেছে। আরশি তার সীমা পেরিয়ে যাচ্ছে, অফিসে চাকরি দিয়েছে মানে এই নয় মালিকের ফোনে সময়ে অসময়ে মেসেজ কল দিতে থাকবে। আজ অফিসে গিয়ে এর একটা বিহিত সে করবে বলে মনে মনে ঠিক করে নিল আরাফ। চা খেতে খেতে কথা বলার সময় হঠাৎ তড়িৎ বেগে ফোন বেজে উঠল আরাফের। দ্রুত হাতে ফোন বের করেই ভ্রু যুগল ভাঁজ করে তাকালো। আবার ও আরশির কল। না, এভাবে হবে না। ফোন রিসিভ করে কয়েকটা কঠিন কথা না শোনালে আর হচ্ছে না। সামনে সাহারা সুলতানার দিকে তাকিয়ে স্বভাব সুলভ বলল, এক্সকিউজ মি ম্যাম, অফিসের একটা জরুরি কল। ইটস ওকে, তুমি যাও, কথা বলে এসো। আরাফ দ্রুত পায়ে হেঁটে বাইরের দিকে এগোল। আরাফ যেতেই সাহারা সুলতানা পূর্ণ দৃষ্টি রাখল সানায়া র দিকে। মেয়েটা কেমন জুবুথুবু হয়ে মাথা নিচু করে বসে আছে। এখন অবধি সে মাত্র 3টে কথাই বলেছে, গুড মর্নিং ম্যাম, হ্যাঁ আর জি। এর বাইরে আর একটি কথা ও মেয়েটি বলেনি। মেয়েটা কি আসলেও এত চুপচাপ, নাকি আজকে একটু বেশিই চুপচাপ? ডিভোর্সটা কি তুমি সত্যিই চাচ্ছ সানায়া? অতি কোমল কণ্ঠে জানতে চাইল সাহারা সুলতানা। কেঁপে ওঠা মনে নরম শীতল চোখে চোখ তুলে তাকালো সে। প্রথম থেকে এই একটা কথা বারবার তাকে কেন জিজ্ঞেস করা হচ্ছে। সানায়া এবার খুব মনোযোগ দিয়ে তার সামনে বসে থাকা অ্যাডভোকেট সাহারা সুলতানার চেহারা দেখল। এত সময় সে এতটা মিল খেয়াল করেনি। এই মানুষটার সঙ্গে তার একজন পরিচিত মানুষের চেহারা হুবহু মিল পাওয়া যায়, কিভাবে সম্ভব? সানায়াকে এভাবে হতভম্বের ন্যায় তাকিয়ে থাকতে দেখে আবারও জিজ্ঞেস করল, ডিভোর্স চাচ্ছ তুমি? সানায়া একবার সদর দরজা বরাবর চোখ রাখল। আরাফকে আশেপাশেই কোথাও দেখা যাচ্ছে না। মনে সাহস জুগিয়ে উত্তর দিল, ম্যাম আমি একটু সময় চাই, আমি এখনো একভাবে কোনো সিদ্ধান্ত নিতে পারছি না। সাহারা সুলতানার আন্দাজ সঠিক হলো। তিনি বুঝেছিলেন মেয়েটি সিদ্ধান্তহীনতায় ভুগছে। এত সময় পর মেয়েটি তা মুখে বলল। সাহারা সুলতানা একজন অভিজ্ঞতা সম্পূর্ণ উকিল। তিনি কখনো এই দম্পতিদের বিচ্ছেদ চান না। তিনি নিজের সবটুকু দিয়ে চেষ্টা করেন যদি কোনোভাবে একটা বৈবাহিক সম্পর্ক টিকিয়ে রাখা যায়। বিচ্ছেদে কোনো শান্তি নেই, কিন্তু তৃতীয় পক্ষের জন্য যদি কখনো বৈবাহিক সম্পর্ক টিকিয়ে রাখা না যায় তাহলে সে কথা আলাদা। এখানে তৃতীয় পক্ষ বলতে যে শুধু বাইরের মানুষ বোঝায় তা নয়, আগের ঘরের সন্তানও হতে পারে। বিরোধী পক্ষ, তৃতীয় পক্ষ, সেটার হিসাব আলাদা। এই হিসাবটা বোধ হয় শুধু নিজের সঙ্গেই যায়। কিন্তু এই দম্পতির সঙ্গে কথা বলে সে যতটা বুঝেছে এখানে তৃতীয় পক্ষের কেউ নেই। তারপরও এরা বিচ্ছেদ চাইছে। না, তারা বললে ভুল হবে। মেয়েটা সঠিক সিদ্ধান্ত নিতে পারছে না। আরাফ তার সিদ্ধান্ত জানিয়েছে। এই ডিভোর্স প্রসেসটা তার ঠান্ডা মাথায় এগোতে হবে বলে ঠিক করলেন তিনি। এত সব কথা তিনি এত সময় নিজের কল্পনার চিত্রে সাজালেন। এরই মাঝে আরাফ এসে আবার নিজের জায়গায় বসল। ম্যাম, তাহলে ডিভোর্স পেপারটা কবে নাগাদ হাতে পাব? সাহারা সুলতানা বললেন, দেখো আরাফ, কোনো কাজই তাড়াহুড়ো করে হয় না। তোমার আরেকটু সময় নেও, সিদ্ধান্ত পাকাপোক্ত করো। আমিও দেশের বাইরের কাজ সেরে আসি, তারপর আমিই তোমাদের জানাবো কবে কোন তারিখে কি করতে হবে। সানায়া এত সময় ভীতসন্ত্রস্ত মনে চুপচাপ বসেছিল। তার মনে হচ্ছিল ম্যাম বোধ হয় আরাফকে বলে দিবে আপনার ওয়াইফ এখনো তার সঠিক সিদ্ধান্ত নিতে পারেনি। কিন্তু না, ম্যাম সে কথা চেপে গেল, সুন্দর করে সময় বাড়িয়ে দিল। সানায়া কৃতজ্ঞতা পূর্ণ চোখে তাকালো তার দিকে। আরাফও বুঝল ডিভোর্সের প্রসেসটা সময় সাপেক্ষ, ধৈর্য নিয়ে থাকতে হবে। সময় লাগে এসব কাজে, বললেই হয়ে যায় না। ঠিক আছে ম্যাম, আমি আপনার সঙ্গে পরবর্তীতে আবারও যোগাযোগ করব। আজ তাহলে আসি। ঠিক আছে, এসো। অ্যাডভোকেট সাহারা সুলতানার বাড়ি থেকে সোজা আরাফ এবং সানায়া তাদের বাড়িতে এলো। এত সময়ে সানায়া একটা কথাও বলেনি। আরাফ ও কথা বলার চেষ্টা করেনি। তার মন অন্য চিন্তায় পড়ে আছে। আরশি কেন তাকে বারবার দেখা করতে বলছে।
কি বলতে চায়? নির্দিষ্ট সময় পর গাড়ি এসে থামল সানায়াদের বাড়ির কাছে। গাড়ি থামতেই সানায়া কোনো কথা না বলে গটগট শব্দ করে গাড়ি থেকে নেমে সোজা বাড়ির গেটের কাছে এগোলো। আরাফ এমন ধরনের কাজে হতভম্ব। কি মনে করে সানায়া নিজের পা থামিয়ে ঘুরে দাঁড়ালো, আরাফের উদ্দেশ্য বলল, আপনার খুব বেশি অসুবিধা থাকলে আসতে হবে না, আব্বু আম্মুকে আমি বুঝিয়ে বলবো। আপনার কোনো গুরুত্বপূর্ণ কাজ থাকলে চলে যান। কথাটুকু শেষ করে সানায়া বাড়ির মধ্যে ঢুকে গেল। আরাফ গাড়ি থেকে নেমে দাঁড়িয়েছিল বাড়ির ভেতরে যাওয়ার জন্য, কিন্তু সানায়ার কথায় মনে হলো মেয়েটা চাচ্ছে না সে ভেতরে যাক। আরাফ কথা বাড়ালো না, পুনরায় গাড়িতে বসল। আরাফের গাড়ি থামল ছোটখাটো একটা কফি শপের সামনে, যেখানে আরশি তাকে আসতে বলেছে। আরাফের মনে নতুন করে কোনো অনুভূতি জাগেনি, কিন্তু আজ সে এসেছে হিসাব বরাবর করতে। এই মেয়েকে বুঝিয়ে দেওয়া উচিত আমির আরাফ খানের মন থেকে যে একবার উঠে যায় সে কখনো তার আগের জায়গা ফিরে পায় না। নির্দিষ্ট সময়ের আগেই আরশি সেখানে উপস্থিত হয়েছে। আরাফ প্রথম ধমক দিতে পারল না। রিলেশন চলাকালীন আরাফ ঘন্টার পর ঘন্টা তার জন্য অপেক্ষা করত, কখনো কিছু বলেনি, কিন্তু আজ আরাফকে আসতে বলে সেই ঘটনার পুনরাবৃত্তি করলে সেটা সে মেনে নিত না। আরাফ সোজা হেঁটে আরশির বসা টেবিলের কাছে গিয়ে দাঁড়ালো, কাট কাট গলায় প্রশ্ন করল, কি বলতে চান? আরশি একবার চাইল আরাফের দিকে, চেয়ার দেখিয়ে বলল, বসো। আরাফ আশেপাশে তাকিয়ে দেখল কয়েকজন মানুষ ছড়িয়ে ছিটিয়ে বসে আছে। মানুষের শোরগোল এখন কম, সকাল টাইমে তেমন কেউ কফি শপে থাকে না, বিকেলের দিকে মানুষের শোরগোল বেশি হয়। আরাফ বসল সামনের চেয়ার বরাবর। কফি অর্ডার করি? না, কি বলতে চান সেটা বলুন। তুমি কি আমার উপর রেগে আছো আরাফ? এই মেয়েটার চোখের দিকে তাকাতেও আরাফের ঘৃণা লাগছে, তার উপর এসব কথা জাস্ট সহ্য করার মতো নয়। আরাফ স্পষ্টভাবে অন্য দিকে তাকিয়ে উত্তর দিল, আমার জীবনে আপনি একটা বাইরের মানুষ, আমার কাছে এত সময় নেই বাইরের মানুষের জন্য রাগ করে সময় নষ্ট করার। বিয়ে করেছ কেন? কি ভেবেছিলেন আপনার শোকে দেবদাস হয়ে ঘুরব? না, আমি তা বলিনি, জাস্ট জিজ্ঞেস করলাম বউ কেমন হয়েছে। আরাফের মেজাজ খারাপ হলো, তাকে ডেকে এনে তার ইন্টারভিউ শুরু করে দিয়েছে। কি একটা বলতে গিয়ে সে কথা থামিয়ে দিয়ে বলল, দেখতে কেমন সেটার উত্তর এক কথায় মাশাল্লাহ। আর মন কেমন তা জিজ্ঞেস করলে বলবো পরিষ্কার কাচে মতে, কোথাও দাগ নেই। বিবাহিত জীবনে তাহলে সুখী আছো? আরাফ চেয়ার ছেড়ে উঠে দাঁড়াল। এসব কথা বলার জন্য ডেকেছেন? কথাটা আরাফ কিছুটা জোরেই বলল। আরশি আশেপাশে তাকিয়ে দেখল কেউ কেউ তাদের দিকে তাকিয়ে আছে, কিন্তু আরাফের তাতে কিছু আসে যায় না। না, আমি তোমাকে সেই জন্য ডাকিনি। আমার উপর রাগ করে আমার ভাইটাকে এভাবে মেরেছ কেন? আরাফ তাচ্ছিল্যের ভঙ্গিতে হাসল, বলল, আমি বিড়ালের রাগ মাদুরের উপর ঝাড়ি না। তোমার চরিত্র তো ঠিকঠাক ছিল, কিন্তু তোমার ভাইয়ের চরিত্র জঘন্য, যাকে এক কথায় বলে মেয়েবাজ। শুধু শুধু আমার ভাইকে নিয়ে বাজে কথা বলো না। জাস্ট শাট আপ। কঠিন মেজাজে ধীর কণ্ঠে ধমক দিলে আরাফ। ভাইয়ের সাপাই গাওয়া বন্ধ করুন। আপনার ভাইকে আমি শুধু শুধু মারিনি, সে আমার বউকে দিনের পর দিন বিরক্ত করেছে, তাকে ভয় দেখিয়েছে, অপমান করেছে, তাই তাকে কেলিয়েছি। বিনা দোষে আরাফ কারো গায়ে হাত তোলে না। আর হ্যাঁ, আপনার মুখে তুমি সম্বোধনটা ঠিক বেমানান, আপনি সম্বোধন করুন। আরাফ গটগট শব্দে পা পেলে জায়গা ত্যাগ করল। আরশি হতাশ হয়ে সেখানেই বসে রইল। এই আরাফকে সে চেনে না। আগে যে আরাফকে সে চিনত তার মনে আরশিকে নিয়ে অজস্র অনুভূতি ছিল, কিন্তু আজ যে আরাফকে সে দেখল সেই আরাফের চোখে তার জন্য ঘৃণা আর তাচ্ছিল্যের চিত্র। আরাফের জীবনে আরশি নামক শব্দটা মুছে গেছে চিরকালের মতো। শুধু শুধু এভাবে একটা মানুষের চোখের সামনে থাকা যায় না। আরশি সিদ্ধান্ত নিল সে আজই চাকরি ছেড়ে দিবে। শোষ গতিতে সানায়া পা ফেলে বাড়িতে ঢুকল। আচমকা ঘরে ঢুকতেই দেখল শায়লা তার দিকে তির্যক চোখে তাকিয়ে আছে।
কি ব্যাপার, আরাফকে এভাবে তাড়িয়ে দিলি কেন? বোনের এমন কথা শুনে সানায়া হাত পা ছড়িয়ে চিৎকার করতে ইচ্ছে করছে। এতদিন পর দেখা হলো, কোথায় আদর সুলভ জড়িয়ে ধরে বলবে, কেমন আছিস, ভালো আছিস কি না সে। তা না করে আরাফকে কেন নিয়ে এলাম না সেই নিয়ে কথা শোনাচ্ছ। সানায়া দমদমিয়ে পা ফেলে ভেতরে ঢুকে সোজা ডাইনিং টেবিলের কাছে গিয়ে দাঁড়ালো, এক গ্লাস পানি খেয়ে বোনের উদ্দেশ্য বলল, আম্মু আব্বু কোথায়? শায়লা সদর দরজা বন্ধ করে হেঁটে এগিয়ে এলো। বলল, বাবা বাজারে গিয়েছে, তারা এক মেয়ে বিদেশ থেকে এসেছে আর আরেক মেয়ে শ্বশুর বাড়ি থেকে আসছে বলে ঢাক ঢোল পিটিয়ে বাজারে গিয়েছে, আর আম্মু আর মামি জনে তাদের কি টুকটাক কেনাকাটা আছে তাই বেরিয়েছে এই সকালে। অলরেডি সকাল 10টা বাজে, তুই আর আরাফ আসবি, তখন কি সে জামাই মেয়ে ফেলে রেখে মার্কেটে যাবে? সানায়া ধপ করে চেয়ারে বসল, অস্ফুটে সুরে বলল, আর জামাই? কেন? জামাই নিয়ে কি সমস্যা? শুনবি তুই। কি সমস্যা? শায়লা সোফায় বোনের সোজাসাপটা বসল। হুমম, শুনবো, বল। শোন আপু, আম্মু আব্বু আসলে আজ একটা কথা আমি স্পষ্ট করে বলে দিব, জামাই নিয়ে তারা যেন বেশি মাথায় না ওঠে। বিয়ে বিয়ে করে আমার জীবনটাকে কোনো গুরুত্বই দিল না, এখন আবার জামাই মানে ওই আরাফকে নিয়ে এদের যত সব আদিক্ষেতা, উনি আসলে কোথায় উনাকে বসতে দিবে, কোন আইটেম রান্না করে খাওয়াবে, এগুলো জাস্ট অসহ্য। এক নাগারে কথাগুলো বলে দম ফেলল সানায়া। শায়লা বলল, কেন, তোকে কি ও বাড়িতে আরাফের পরিবার অত্যাচার করে? না। তোকে কি খাবার খেতে দেয় না? দিবে না কেন? তাহলে আরাফ এ বাড়িতে এলে তার আপ্যায়ন হবে না কেন? সানায়া মুখ ফুলিয়ে বলল, হবে না তো হবে না, এটাই আমার শেষ কথা। শায়লা সোফা ছেড়ে উঠে বোনের পাশে এসে দাঁড়ালো, আদর সুলভ মাথায় হাত রেখে বলল, তোর ঠিক কি হয়েছে আমাকে একটু খুলে বল তো, ছোটদের মতো এসব কোন ধরনের আচরণ শানু? সানায়া ছলছল চোখে বোনের দিকে তাকালো, দুহাত দিয়ে বনে কোমর জড়িয়ে ধরে বলল, আপু আমি বোধ হয় আরাফকে ভালোবাসি, এতগুলো দিন ওই মানুষটার সাথে সাথে পাশাপাশি থাকতে থাকতে ওই মানুষটার উপর কেমন একটা মায়ে জড়িয়ে গেছি, সেই সাথে মায়ে আটকে গেছি তার পরিবারের। কিছু সময় থেমে আবারও বলল, মাহফুজা আন্টির ছোট বৌমা ডাকে কেমন নিজের মধ্যে একটা দায়িত্ববোধ ভাব আসে, ছোটদের মুখে ছোট ভাবি ডাকটা শুনে সত্যি সত্যি মনে হয় আমি ও বাড়ির ছোট ছেলের বউ। ছোঁয়ার আদো আদো ছোট মা ডাক শুনে মনে হয় আমি সত্যিই একজন বিবাহিত নারী, এটা আমার শ্বশুরবাড়ি, ওদের ছেড়ে আসতে আমার ভীষণ কষ্ট হবে আপু। তুই ছেড়ে আসছিস কেন? এত পাকনামি করতে তোকে কে বলেছে? সানায়া বোনের দিকে মাথা তুলে তাকালো। আমি কি নিজের ইচ্ছেতে ছেড়ে আসছি? যার জোরে ও বাড়িতে থাকবো, তোদের সেই আরাফই তো এই বিয়ে মানে না, বিয়ের প্রথম দিন থেকে বলে এসেছে এই বিয়ে সে মানে না। শায়লা বোনের পাশের চেয়ার টেনে বসল। তাহলে তোরা জন মিলে কি সিদ্ধান্ত নিয়েছিস? সানায়া স্পষ্ট করে উত্তর দিল, ডিভোর্স। কি? হ্যাঁ, আজ সকালে এ বাড়িতে আসার আগে উনি আমাকে একজন অ্যাডভোকেট ম্যামের বাড়িতে নিয়ে গেছিলেন, কথাবার্তা চলছে, কিছু দিনের মধ্যে ডিভোর্স পেপার হাতে পেয়ে যাব। তুই কি পাগল হয়েছিস? না। তাহলে এমন সিদ্ধান্ত কেউ নেয়? কি করব? জোর করে কি মানুষের জীবনে থাকা যায় নাকি? আর তাছাড়া আমি কখনো নিজের আত্মা সম্মান বিসর্জন দিয়েও বাড়িতে থাকব না। তুই জানিস বাবা তোর এই সিদ্ধান্তে কতটা কষ্ট পাবে? সানায়া নিজের ভেতর থেকে চাপা একটা দীর্ঘশ্বাস টেনে নিয়ে বলল, জানি আপু, কিন্তু কিছু করার নেই, মেয়ে বিয়ে দেওয়ার আগে সবার আগে মেয়ের মতামত নেওয়া উচিত ছিল, মেয়েকে সময় দেওয়া উচিত ছিল, কিন্তু বাবা তা করেনি, হুট করে জীবন জুড়ে দিল স্রোতের বিপরীতে। মেয়ে টিকবে কিনা সেদিকে বাবা তাকায়নি। জানি বাবার উপর তোর অভিমান জমেছে, কিন্তু বাবারা তো তাদের সন্তানের সুখটাই আগে দেখে। এখানে আমার জীবনের সুখটা কোথায়?
বলতে পারিস। আর এই যে তুই বারবার করে বলছিস এমন সিদ্ধান্ত কেন নিয়েছি? এই সিদ্ধান্ত একা আমি নেয়নি, আরাফ নিয়েছে, আমরা জনে নিয়েছি। ডিভোর্সে কি তুই ভালো থাকতে পারবি? ভালো থাকবো কি না জানি না, তবে নিজের কাছে নিজের আত্মসম্মানটুকু থেকে যাবে, কারো পায়ে পড়ে সংসার করা যায় না। এভাবে কথা বলছিস কেন? আরাফ কি তোকে বলেছে তার পায়ে ধরে সংসার করতে? পায়ে ধরা কথা এখানে আসছে কেন? আমি বলেছি আরাফ কি চায়। মন থেকে আরাফ চায়টা কি? নাকি এতদিন তার সঙ্গে থেকে তার মন বোঝার ক্ষমতা তোর হয়নি? সত্যি বলতে তার মন বোঝার মতো ক্ষমতা আমার নেই, তবে যতটুকু বুঝেছি সে সত্যিই চায় না এই বিয়ে সম্পর্ক আজীবন থাকুক। তুই শিওর আরাফ এটা চায়? হ্যাঁ। কিছু সময় বোন নীরব ভঙ্গিতে বসে রইল, নীরবতা ভেঙে শায়লা বলল, তুই যদি কিছু মনে না করিস তাহলে একটা কথা বলি। কি? আমি আরাফকে একটু বাজিয়ে দেখতে চাই, মানে এতগুলা দিনে তার কি কোনো কিছুতে মতামত পাল্টে নেওয়ার মতো মনোভাব হয়নি? কিছু সময় থেমে শায়লা আবারও বলল, তুই তো আত্মমর্যাদাপূর্ণ মেয়ে, ভাঙবি তবু মোচকাবি না, নিজের অনুভূতি কবর দিতে জানিস, কিন্তু এতে কষ্টটা কে পাবে? তুই পাবি। দিন শেষে কষ্টটা তোর হবে। সম্পর্ক শেষ করার আগে বুঝে নিতে দে আরাফ সত্যি কি বিচ্ছেদ চায় এই সম্পর্কের। দুপুর 1টা। একজন ভদ্রমহিলা হেঁটে সোজা অফিসের গেটে দাঁড়ালেন। কাকে চান? দারোয়ান। আমির আরাফ খান অফিসে আছেন? জি স্যার আছে। মেয়েটি সোজাসাপটা উত্তর দিল, আমি তার ওয়াইফ। দারোয়ান আর কথা বাড়ালো না, স্বভাব সুলভ হেসে সালাম দিল, ম্যাম আসুন, স্যার তার কেবিনে আছে। কি চাই? প্রশ্নটি আরাফ আরশির উদ্দেশ্য করল। আমি আর এই চাকরি করব না, পদত্যাগের দরখাস্ত, বলে হাতের কাগজটা আরাফের সামনে টেবিলে রাখল। চাকরি ছাড়ার একটা নিয়ম আছে, সেটা নিশ্চয় জানেন। আরশি নিচু স্বরে উত্তর দিল, হ্যাঁ জানি। তাহলে অশিক্ষিত মেয়েদের মতো এসব কাজ করেন কিভাবে? কিন্তু আমি। আরাফ থামিয়ে দিয়ে বলল, চলতি মাস এখনো শেষ হয়নি, চাকরি ছাড়ার দরখাস্ত দিয়েছেন ঠিক আছে, কিন্তু এই মাসের লাস্ট 15 দিন আপনাকে নিয়মিত অফিস করতে হবে। আপনার দায়িত্বে যে সকল কাজ ছিল তা হিসাব অনুযায়ী অফিসের বর্তমান নতুন ম্যানেজারকে বুঝিয়ে দিতে হবে। আপনি চলতি মাস শেষ না করে হুট করে চলে যাবেন, তাহলে আপনার দায়িত্বে থাকা কাজ কে করবে? এরই মাঝে ম্যানেজার হন্তদন্ত হয়ে কেবিনে এলেন। স্যার। বলুন। ম্যাম এসেছে। ভাইয়া অফিসে নেই। জি আছে। তাহলে ম্যাম এসেছে সেই খবর আমাকে না দিয়ে ভাইয়াকে দিন। কিন্তু স্যার উনি বলছেন সে নাকি আপনার ওয়াইফ, আর বড় স্যারের ওয়াইফ, অথই ম্যামকে তো আমি চিনি, সে তো আসেনি, তাহলে বড় স্যারকে কেন ম্যামের খবর দিব? আরাফ ভ্রু যুগল ভাঁজ করে ম্যানেজারের উদ্দেশ্য বলল, কি? জি স্যার। উনি তো বললেন উনি আরাফ খানের ওয়াইফ। আরশি নীরব ভঙ্গিতে দাঁড়িয়ে আছে, আরাফ কয়েক সেকেন্ড ভেবে বলল, দেশটা প্রতারকদের কবলে ছেয়ে গেছে, মানুষ ধোঁকা দিতে সম্পর্ক কোথায় থেকে কোথায় নামিয়ে আনে। আমার ওয়াইফ তার বাবার বাড়িতে, সে এই সময় অফিসে কোনোভাবে আসবে না, যে এসেছে সে ভণ্ড সেজে এসেছে, তাড়িয়ে দিন, যেতে না চাইলে পুলিশ ডাকুন। হঠাৎ দরজার কাছ থেকে স্পষ্টভাবে বলে উঠল, নিজের ওয়াইফকে ভণ্ড বলেন? তাকে পুলিশে দিতে চান? কেমন হাজবেন্ড আপনি? ম্যানেজার ঘাড় ফিরিয়ে চাইল মেয়েটির দিকে, আরাফ আরশি তড়িৎ গতিতে চোখ সেদিকে দিল। ম্যানেজার বলল, আপনি তো সাংঘাতিক মেয়ে, এখানে এসেছেন কেন? আপনি মিথ্যা বলছেন, আপনি স্যারের ওয়াইফ নন। শক্ত চোখে তাকালো মেয়েটি তার দিকে। আরাফ নিজের বসা চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো, মুখে তার আপাতত কোনো কথা নেই, অবাক হয়েছে অনেকটা। আরশিও আগন্তুক মেয়েটির দিকে তাকিয়ে আছে।
মেয়েটির পরনের নীল সাদা মিশ্রণের শাড়ি, চুল পটিপাটি ভাবে ছেড়ে দেওয়া যা কাঁধ বরাবর লেপ্টে রয়েছে, মুখে আহামরি নেই কোনো সাজ, যা আছে তা ন্যাচারাল, চোখে চশমা, এতটুকুতেই বোঝা যাচ্ছে মেয়েটা খুব শৌখিনভাবে চলাফেরা করে, নিজেকে সুন্দর করে অল্পের মধ্যে পরিপাটি করে রাখে। আপনি এখানে? মেয়েটি ম্যানেজারের পাশ কাটিয়ে কেবিনে ঢুকল। বলল, কেন? ওয়াইফ তার হাজবেন্ড এর অফিসে আসতে পারে না। আরাফের এখন ঠিক কি বলা উচিত সে বুঝে উঠতে পারছে না। এই মেয়ের কয়টা রূপ, সকালে দেখে এলো গম্ভীর, এখন দেখছে উৎফুল্ল মনের, কিছু সময় পর দেখবে ঝগড়ুটে রূপে দেখার আগে ম্যানেজার আর আরশিকে এখন থেকে সরাতে হবে, তা না হলে মান সম্মান যতটুকু আছে তা ভেসে যাবে। ম্যানেজার দ্রুত পায়ে হেঁটে এসে বলল, স্যার পুলিশ ডাকি? মহিলাটিকে আমার সুবিধার মনে হচ্ছে না। আরাফ শক্ত চোখে তাকালো ম্যানেজারের দিকে। যান গিয়ে আপনার কাজ করুন, পুলিশ ডাকতে হবে না, উনি মিথ্যা কিছু বলেনি। ম্যানেজার একবার মেয়েটির দিকে তো আরেকবার আরাফের দিকে তাকিয়ে বলল, স্যার উনি আপনি ওয়াইফ? কেন? আপনার বিশ্বাস হচ্ছে না? জি স্যার হচ্ছে, কিন্তু আপনি প্রথমে তো বলেছিলেন। আচ্ছা যাই হোক ভাবি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে কথা বলুন আপনারা, আমি আসি। ম্যানেজার দ্রুত পায়ে বেরিয়ে গেলেন। মেয়েটি নিজের হাতে চোখের চশমা ঠিক করে আরাফের উদ্দেশ্য বলল, অফিসে এসেছি, বসতে বলবেন না। আরশির মনে কৌতূহল জাগল, এই মেয়ে যদি আরাফের ওয়াইফ হয়ে থাকে তাহলে আরাফ কেন তার সঙ্গে আপনি করে কথা বলছে। আরাফ হাতের ইশারায় চেয়ার দেখিয়ে বলল, বসুন। চা কফি কোনটা খাবেন? বউ অফিসে এলে বুঝি শুধু চা কফির অফার দিতে হয়? আরাফ এবার নিজের গম্ভীর ভাব ধরে রাখতে পারল না, হো হো করে হেসে দিল। হাসছেন কেন? আরাফ নিজের হাসি থামিয়ে স্বাভাবিক হল, এরা দুই বোন নিজেদের কি ভাবে খুব চালাক। তবে দারুণ লাগছে তার কাছে বিষয়টা, দু বোন একে অপরের ক্যারেক্টার নকল করছে। আরাফকে চুপ থাকতে দেখে মেয়েটি আবারও বলল, কি হলো? এভাবে মিটমিট করে হাসছেন কেন? আরাফ নিজেকে সামলিয়ে জিজ্ঞেস করল, আচ্ছা আপনি কোন সাবজেক্টে অনার্স পড়েন? নাট্যকলা। মেয়েটি এমন প্রশ্নে থমকে গেলে, আচ্ছা সে কি কোনোভাবে ফেঁসে যাচ্ছে, চটজলদি বলে উঠল, আপনার বউ ইংলিশে অনার্স তৃতীয় বর্ষের ছাত্রী, আপনি কি জানেন না? ভুলে গিয়েছেন? আরশি এক দৃষ্টিতে এদের কথোপকথন এবং তাদের দেখছে, সবকিছু তার মাথার উপর দিয়ে যাচ্ছে আপাতত। আরাফ বলল, আমার বউ ইংলিশে অনার্স তৃতীয় বর্ষের ছাত্রী সেটা আমি জানি, কিন্তু তার যমজ বোন কিসে পড়ছে তা সঠিক বলতে পারব না। শায়লার বুঝতে খুব বেশি দেরি হলো না, সে ধরা পড়ে গিয়েছে। আসলে সে কোনোদিন এসব নাটক আগে পড়ে করেনি। বোনকে নিয়ে বোনের বরের অনুভূতি জানতে আজ জীবনে প্রথম সে এমন পদক্ষেপ নিল, আর চালাক আরাফ তা সুন্দরভাবে ধরে ফেলল। তুমি কিভাবে চিনলে আমায়? যে আমি সানায়া নই? বলছি। আরাফ ম্যানেজারকে ডেকে কপি দিতে বলল। প্রথমত আমি আগে পরে কখনো আপনাকে দেখিনি। হ্যাঁ আমার আপনার পরিবারের বন্ডিং খুব ভালো, কিন্তু দেশের বাইরে ছিলেন, আমিও পড়াশোনার জন্য বিগত কয়েক বছর কানাডা ছিলাম। একবার যা দেখেছি সানায়াকে দেখেছি, কিন্তু এতটুকু জানতাম আপনারা যমজ দুই বোন। আর একটা কথা না বললেই নয়, সেটা হলো আপনি সানায়া বিপরীত, শান্ত স্বভাবের একটা মেয়ে। এত কিছু জানো কিভাবে? আরাফ হাসল, বলল, সানায়া বলেছে আপনি খুবই মেধাবী এবং শান্ত একটা মেয়ে। শায়লা নিজের মনে মনে বলল, বাহ, দুজন তো একে অপরের অনেক কিছু শেয়ার করেছ, তা তোমরা ভাই এবং বোন একে অপরেকে ডিভোর্স কেন দিচ্ছ? তারপর আরাফের উদ্দেশ্য বলল, কিন্তু আমি তো খুব ঝগড়ুটে মুডে ঢুকেছিলাম অফিসে, বুঝতে পারলে কিভাবে আমি শায়লা?
আসলে আপনার ঝগড়ার মুডে শান্ত চিত্র দেখতে পেয়েছি। সানায়া মুখের থেকে চোখ দিয়ে ঝগড়া করে বেশি, মানে উনার চোখের চিত্র, ভাবভঙ্গি অন্য রকম থাকে। আর আপনি চোখে চশমা ইউজ করেন। সানায়াকে আমি কখনো চশমা পরতে দেখিনি। শায়লা মুচকি হাসল, বলল, তাহলে তো সানায়াকে খুব কাছ থেকে চিনেছ। এরই মাঝে ম্যানেজার কফি পাঠিয়েছেন আয়াকে দিয়ে। আরশির কাছে বিষয়টা সম্পূর্ণ পরিষ্কার হলো, এই মেয়েটা আরাফের বউয়ের যমজ বোন। আরশি বেশ খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে শায়লাকে। মেয়েটা দেখতে তার থেকে সুন্দর, গায়ের রং ফর্সা, সে উজ্জ্বল শ্যামলা, চোখ নাক সবকিছু সুন্দর। তাহলে আরাফের ওয়াইফও বেশ সুন্দর বলে সে ধারণা করে নিল। যমজ বোন তারা, দেখতে তো হুবহু একরকম হবেই। না চাইতেন তার নিজের মধ্যে থেকে একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। সে সবকিছু পেয়ে একদিন নিজের দোষে হারিয়েছে। আরশি নিচু স্বরে আরাফের উদ্দেশ্য বলল, আমি আসি তাহলে। চলতি মাসের যে কয়টা দিন বাকি আছে আমি নিয়মিত অফিসে আসব, ঠিক আছে? রৌদ্রময় দুপুর, চোখমুখে ঘামের ছটা নিয়ে বাড়িতে প্রবেশ করল শায়লা। বাড়ির সদর দরজার কাছে দাঁড়াতেই এক দমকা হাওয়ার বেগে ছুটে এলো সানায়া। বোনকে খুব ক্লান্ত লাগছে দেখেও হাসফাস করতে করতে জিজ্ঞেস করল, কি অবস্থা আপু? ওয়েট, একটু বসতে দে আমাকে। পানি নিয়ে আয়। পানি খেতে খেতে সানায়া আবারও জিজ্ঞেস করল, কি হলো আপু? কোনো সমস্যা হয়েছে? একদমে গ্লাসের পানিটুকু শেষ করে থামল শায়লা, বোনের দিকে তাকিয়ে উত্তর দিল, তোর বর বেশ চালাক। সানায়া হাঁটুমুড়ে বসল বোনের কাছে, তাড়াহুড়ো করে জিজ্ঞেস করল, কেন? কেন? শায়লা হতাশ মুখে বলল, আমাকে তো নাটকের কোনো পার্টি করতে দিল না, এক তুড়িতে ধরে ফেলল। আমি সানায়া নই, আমি শায়লা। সানায়া সপটে উঠে দাঁড়ালো, কোমরে হাত দিয়ে বোনের দিকে ঝাঝালো কণ্ঠে বলল, বুঝবে না। তুমি তো চোখে চশমা ঝুলিয়ে গিয়েছ, আমি কি কখনো চশমা পরি? চশমা না পরলে আমি দেখব কিভাবে? রাস্তাঘাটে গাড়ি চাপা পড়তে বলছিস? এইটুকু আগে ভেবে যাওয়া উচিত ছিল। শায়লা উঠে দাঁড়ালো, বলল, চশমাটা আসল কাহিনী নয়, কাহিনী হলো তোর বর এতদিনে তোকে খুব ভালোভাবে চিনেছে। তারপর শায়লা ও সানায়ার মতো করে কোমরে হাত রাখল, বোনের উদ্দেশ্যে বলল, তোর মতো ঝগড়ুটে বুড়ির পাটে আমি খুব কাঁচা। তোর মতো ঝগড়া করতে পারি না রে। মেইন ধরা পড়েছি এখানে। তোর বর বলেছে তুই নাকি মুখের থেকে চোখ দিয়ে ঝগড়া বেশি করিস। সানায়া চোখ মুখ শক্ত করে বলল, শালা, বেটা ফাজিল, আমি চোখ দিয়ে ঝগড়া করি? আমি তাকে জিজ্ঞেস করব চোখ দিয়ে ঝগড়া মানুষ কিভাবে করে? শায়লা হাসল, বলল, তোর যা যা জিজ্ঞেস করার করিস, এখন সামনে থেকে সর, আমাকে রুমে যেতে দে। শারমিন বেগম কিচেন থেকে শাড়ির আঁচলে হাত মুছতে মুছতে মেয়ের দিকে এগোলেন, মেয়েকে উদ্দেশ্য করে বললেন, হ্যাঁ রে শানু, ছেলেটাকে একটা ফোন দে তো। দুপুর গড়িয়ে যাচ্ছে, কখন আসবে? মায়ের কথায় পেছনে দিকে তাকালো সানায়া। তোমার আবার নতুন করে ছেলে কোথা থেকে আমদানি হলো আম্মু? মেয়ের এমন ধরনের কথায় তাজ্জব বনে গেলেন শারমিন বেগম, পরপর বললেন, জামাইয়ার ছেলের মধ্যে তফাত আছে নাকি? সানায়া এত সময়ে বুঝতে পারল তার মা আরাফকে ছেলে দাবি করছে। আজব কারখানা। উনাকে এত মাথায় তোলার চেষ্টা কেন করছে তার পরিবার? সানায়া কিছু বলতে যাবে তার আগেই শায়লা এসে উপস্থিত হল। চিন্তা করো না আম্মু, আরাফ চলে আসবে। শারমিন বেগম হাস্য উজ্জ্বল মুখে জিজ্ঞেস করলেন, হ্যাঁ রে, তোর সঙ্গে কথা হয়েছে আরাফের? কিভাবে পরিচিত হলি তোরা? শায়লা ও হাসি মুখে বলল, আমার একমাত্র বোনের একমাত্র বর। কি যে বলো তুমি আম্মু, তার সঙ্গে পরিচয় না হয়ে পারে? হ্যাঁ, আমি তো সেটাই জিজ্ঞেস করছি, কখন পরিচিত হলি তোরা? শায়লা মিথ্যা বলল, কেন? সকালে আরাফ এসে শানুকে পৌঁছে দিয়ে গেল না? তখন পরিচয় হয়েছে।
শারমিন বেগম নিশ্চিত ভঙ্গিতে বললেন, ও আচ্ছা, তাহলে আমি যাই, রান্নাটা শেষ করি। মা যেতেই সানায়া বোনকে কনুইতে ধাক্কা মেরে বলল, তুই বিদেশে থেকে তো মিথ্যা কথার উপর পিএইচডি ডিগ্রি নিয়েছিস। শায়লা হেলেদুলে সোফায় গিয়ে বসল। সব জায়গায় সত্য কথা বলতে হয় না। সবই বুঝলাম। তা তোকে কে বলল উনি এই বাড়িতে আসবে? সানায়া, বাহ, একেবারে উনি। কি চমৎকার, কি চমৎকার। আপু মজা করিস না তো। শায়লা নিজের হাসি থামিয়ে দিল, বলল, যা রেডি হয়ে ফিটফাট হয়ে আয়, দুলা ভাই আসছে। সানায়া তেতে উঠে বলল, রাখো তো তোমার ফিটফাট, দুলা ভাই না ডেকে উনাকে চুলোর ছাই বলে ডাকো। হ্যাঁ, রাগ তো আমাদেরই দেখাবি, নিজে উনি উনি ডেকে মুখে ফেনা তুলে ফেলছে, আর আমি দুলা ভাই ডাকলে তেলে ভাজা বেগুনের মতো ফুলে উঠছে। সানায়া চোখ বড় বড় করে তাকালো বোনের দিকে। শায়লা অমনি বলল, খবরদার চোখ বড় বড় করবি না, সুই দিয়ে ফুটো করে দিব। সানায়া চোখের পলক ফেলে স্বাভাবিক হল। শায়লা সম্পূর্ণ মনোযোগ ফোনে দিল। তারে পাশে নীরব ভঙ্গিতে বসে আছে সানায়া। আসসালামু আলাইকুম দুলাভাই। ঘরে প্রবেশ করার আগেই দরজা খুলল। আরাফকে উদ্দেশ্য করে সালাম দিল সে। চশমা যেভাবে হোক ম্যানেজ সে একটা করেছে, পাওয়ারওয়ালা চশমা, ভালো চোখে পড়েছে বলে সামনে থাকা মানুষ আসবাবপত্র দু চারটে করে দেখছে। আরাফ ও হাসিমুখে সালামের উত্তর দিল, ভেতরে আসুন দুলাভাই। দুলাভাই ডাকটা শুনে তাজ্জব হল আরাফ। শায়লা সম্পর্কে বড় শালী হওয়ায় সে তো তার নাম ধরে ই ডাকছিল, হঠাৎ দুলাভাই। আরাফকে সদর দরজা থেকে ভেতরে আসতে বলে পেছনে পেছনে সেও এগোল। হঠাৎ সোফার সঙ্গে ধাক্কা খেল পায়ে, হুহা শব্দ করে পা থামিয়ে দিল। আরাফ পেছনে ঘুরে দাঁড়িয়ে পড়ল। পড়ে গিয়েছেন। আরাফকে এভাবে তাকাতে দেখে বোকাশোকা হাসল সে। না, না, পড়িনি, হোঁচট খেয়েছি একটু। এরই মাঝে বয়স্ক এক বৃদ্ধ ভদ্র মহিলা তার কক্ষ থেকে বের হলেন। সম্পর্কে সে সানায়ার দাদি। হ্যাঁ রে, কে কোথায় তোরা? এদিকে আয় তো। আমার চশমাটা কোথায় রেখেছি খুঁজে পাচ্ছি না। সানায়া কাচুমাচু মুখ করে বিড়বিড় করে বলল। বুড়ি চশমা খোঁজার আর সময় পেল না। আরাফ কানে কথার ঝংকার এলো কিছুটা। সে জিজ্ঞেস করল, কিছু বললেন? সানায়া দাঁত কিরমির করে উত্তর দিল, না, আপনাকে কিছু বলিনি। দরজার সামনে চোখ পড়তেই শারমিন বেগম রান্নাঘর থেকে ছুটে এলেন। কখন এলে বাবা? আরাফ স্বভাব সুলভ হেসে বলল, এই তো আন্টি, কিছু সময় আগে। কথা বলতে বলতে শারমিন বেগমের চোখ পড়ল আরাফের হাতের দিকে। দু হাত ভর্তি নানা ধরনের প্যাকেট, মিষ্টির প্যাকেট দেখেই বুঝতে পারলেন জামাই শ্বশুর গৃহে আসার নিয়ম রীতিমত পালন করেছে। কিন্তু তিনি ততপর হয়ে বললেন, কষ্ট করে এত কিছু এনেছো কেন বাবা? আন্টি, এগুলো তেমন কোনো কষ্টের ব্যাপার না। আরাফের উড় দেওয়ার পর পেছনে মেয়েকে দেখে ডেকে বললেন শায়লা, এগুলো আরাফের হাত থেকে নে তো মা, ওর আর কতক্ষণ এগুলো ধরে রাখবে। সানায়া নিজের মধ্যে আত্মবিশ্বাস ফিরে পেল। মা তাকে চিনতে পারেনি, তার মানে আরাফ ও তাকে চিনেনি, শিওর সে। পেছনে থেকে বয়স্ক ভদ্র মহিলা ডেকে বললেন, বৌমা, কে এসেছে? দাদির কথায় পেছনে দিকে ঘুরে দাঁড়াল। এই বুড়ি এদিকে কেন এগোচ্ছ? আরাফ এসেছে মা, আপনার নাতি জামাই। ভদ্র মহিলা খুশি হলেন। আরাফকে তিনি অস্পষ্টভাবে দেখছেন, তার চোখে চশমা না থাকাতে সে পড়ল মহা বিপদে। আর ওইদিকে সানায়া চশমা চোখে দিয়ে এক পা বাড়াতে দম ফেলতে হচ্ছে, কখন কোথায় যেন হোঁচট খায়, সবকিছু উঁচু নিচু মনে হচ্ছে তার কাছে। সানায়ার মুখে বিশ্ব জয় করা হাসি তিরিং বিরিং করতে করতে সে রুমে ঢুকল। শায়লা বিছানায় হেলান দিয়ে বসেছিল। বোনকে এত উৎফুল্ল মনে ঘরে ঢুকতেই জিজ্ঞেস করল, কি ব্যাপার, লাফাচ্ছিস কেন?
সানায়া সবেগে বিছানায় বসল, হাত পা ছড়িয়ে শুয়ে পড়ল, বোনের দিকে তাকিয়ে বলল, আপু কোনো মুভির পরিচালকের সঙ্গে কথা বলতো। বোনের আজগুবি কথায়া সোজা হয়ে বসল সে। জিজ্ঞেস করল, কেন, কি হয়েছে? এক ঝাটকায়া বিছানা ছেড়ে উঠে দাঁড়ালো সানায়া। আমি যে তুখোর অভিনেত্রী এ কথা তো আমি আগে জানতাম না। কি দারুণ, কি দারুণ। শালা বোনের মাথায় চাটি দিয়ে বলল, তোর কি মাথা খারাপ হয়েছে? কি সব আবোল তাবোল বলছিস? আহা আপু, আবোল তাবোল নয়, তুই তো ঘরে ঘুপটি দিয়েছিলি, আমি এর মধ্যে কি করেছি জানিস? কি? এরই মাঝে তড়িৎ বেগে শায়লার ফোন বেজে উঠল। তাড়াতাড়ি করে ফোন হাতে সে বারান্দার দিকে এগোলো, যাওয়ার আগে বোনের দিকে তাকিয়ে বলল, অপেক্ষা কর, আসছি। ড্যাশ 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 ড্যাশ। ফোন কল রিসিভ করতেই ওই পাশ থেকে তীব্র মেজাজ ঝাড়ল কেউ। তুমি আমার সঙ্গে চিট করলে শায়লা। ছি। বিদেশ থেকে ফিরেছ মাত্র 3 দিন হলো, এরই মাঝে বিয়ে করে বরের অফিস অবধি চলে গেলে। শায়লা অবাক হলো, নিভু কণ্ঠে বলল, তুমি ভুল ভাবছ শোভন, আমার পুরো কথাটা আগে শোনো প্লিজ। কি শুনবো আমি তোমার কথা? তুমি চিটার, তোমার সাথে আমার আর কোনো কথা থাকতেই পারে না। তুমি ঠকিয়েছ আমাকে, বিয়ে করেছ তুমি আরাফকে। ছি। শোনো আমার কথা। ওপাশ থেকে ফোন কল বিচ্ছিন্ন হলো। হতাশ চোখে কান থেকে ফোন নামিয়ে একবার দেখল শোভনের কল কেটে গেছে। চটজলদি হাতে আবারও শোভনের নাম্বারে ডায়াল করল সে, কিন্তু অপর পাশ থেকে শুধু একটা কথাই আসছে, দুঃখিত, আপনি যে নাম্বারে ডায়াল করেছেন তা এই মুহূর্তে সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। শায়লার চোখ চলচল করে উঠল মুহূর্তে। তাদের বহুদিনের পরিচয়, এতগুলা বছরে কখনো কাউকে তৃতীয় পক্ষ নিয়ে কথা শোনায়নি, এরকম বিষয়ে এ ঝামেলা তাদের কখনো হয়নি। আর আজ শোভন তাকে এক কথায় বিয়ে পর্যন্ত নামিয়ে দিল, তাও কে আরাফ। ছি। বোনের বরের সঙ্গে নিজের নাম শুনে লজ্জায় মাথা কাটা যাচ্ছে তার। শোভন এভাবে ভুল বুঝল তাকে, তার কথাগুলো শোনার দরকার মনে করল না একবারও। এই বিশ্বাস নিয়ে সে এতদিন সম্পর্ক বয়ে নিয়ে বেরিয়েছি। দিন 2 পর আমি কলেজের উদ্দেশ্য বেরিয়েছে। হঠাৎ পেছনে থেকে একটা কালো রঙের গাড়ি এসে থামল আমার সামনে। ঘটনা এত দ্রুত ঘটল আমি পরিস্থিতি বুঝে ওঠার আগে কয়েকজন কালোমুখোশের আড়ালে থাকা লোক আমাকে তুলে নিল। আমি অচেতন হয়ে পড়ে রইলাম। তারপর মাঝের ঘটনা আমি জানি না। জ্ঞান ফিরতে আমি নিজেকে আবিষ্কার করলাম চেয়ারে হাত পা অবস্থায় বাঁধা। আমি একটু একটু করে চোখ মেলে তাকিয়ে দেখার চেষ্টা করলাম কোথায় আছি আমি। কোনো কিছুই বোধগম্য হলো না। পাশ থেকে মোটা গলার কয়েকজন মহিলার আওয়াজ কানে ভেসে এলো। মাথা ঘুরিয়ে দেখার চেষ্টা করতে চেয়েও পারছি না, মাথা পুরো ভার হয়ে আছে। অস্ফুটে সুরে বললাম, একটু পানি হবে? কারো কথার শব্দ কানে এলো। মায়াডার মনে হয় হুঁশ ফিরছে। বড় ম্যাডাম রে জানাইতে হইব। কে বড় ম্যাডাম? আমি কোথায়? কিছুই বোধগম্য হচ্ছে না আমার। নিজেকে এত ফুরবল আগে কখনো লাগেনি। আমি আবারও বললাম, একটু পানি। এক মধ্যবয়স্ক মহিলা, বয়স 30-35, ঠিক বুঝতে পারছি না, চেহারায় কেমন যেন একটা চিত্র, যা একটুও ভালো ঠেকল না। আমার সামনে এক বোতল পানি এগিয়ে দিলেন। নে পানি। আমার হাত যে বাঁধা সেদিকে মনে হয় তার খেয়াল নেই। কিভাবে খাবো? ও তোর তো হাত বাঁধা। উনি হাত ছেড়ে কাউকে ডাকলেন। এই মায়ার হাতের বাঁধন দা খুইল্লা দেত। আচ্ছা আমি এখানে কেন? আমাকে এখানে এনেছেন কেন? কান না টানলে মাথা আসবে কিভাবে? কেউ একজন কথাটা বলে এগিয়ে এলো। মোমবাতির আবছা আলোয় মুখটা ঠিক দেখা যাচ্ছে না, তবে কোনো মহিলা উনি, গলার আওয়াজে তেমনটাই মনে হচ্ছে। উনি সোজা হেঁটে এসে আমার সামনে থাকা চেয়ারে বসলেন। অন্য একজন মহিলা আমার হাতের বাঁধন খুলতে যেতেই উনি ধমকের সুরে তাকে আটকে দিলেন। পাশে দাঁড়িয়ে থাকা মহিলাটি ভীতসন্ত্রস্ত হয়ে বললেন, ম্যাডাম, মায়াডা একটু পানি খাইতে চাইছিল।
আমি বলেছি তোদের পানি দিতে। না। তাহলে দিয়েছিস কেন? দরদ লাগে। আমার সাথে ঠিক কি হচ্ছে আমি বুঝে উঠতে পারছি না। এরা কারা আমি চিনি না, উদ্দেশ্য ও সঠিকভাবে বুঝতে পারছি না। নিজেকে আজ এত অসহায় লাগছে, বুঝে উঠতে পারছি না এই পরিস্থিতি থেকে কিভাবে নিজেকে হেফাজত করতে পারবো। মহিলাগুলোর উদ্দেশ্য যে খুব ভালো ব্যাপারটা তাও নয়, কোনো বাজে উদ্দেশ্য না থাকলে এভাবে একটা মেয়েকে কেউ তুলে আনতে পারে? আমি ঠিক যতটা ধারণা করেছি ঠিক তাইই হলো। মহিলাগুলো উদ্দেশ্য একদমই ভালো না। দলের লিডার যে মহিলা, উনার কথায় যতটুকু বুঝতে পারলাম তাতে আমির আরাফ খান মানে উনার সঙ্গে এই মহিলার জমির ব্যাপারে ঝামেলা আছে। যে জমিতে উনি অসৎ উপায়ে মেয়ে দিয়ে ব্যবসা করে চলেন দিনের পর দিন, সেই জমি আরাফ কিনে নিয়েছেন দ্বিগুণ টাকায়, কিন্তু এই মহিলা কিছুতেই সেই জমি নিজের হাত ছাড়া করতে রাজি নন। আমি সবচেয়ে বেশি অবাক হচ্ছি এটা ভেবে, পৃথিবীতে কত জঘন্য রকমের মানুষের বসবাস রয়েছে, সেখানে তিনি একজন মেয়ে হয়ে অন্য মেয়ে দিয়ে এই ধরনের কাজ করতে ন্যূনতম বিবেকে ও উনার বাধা দেয় না। মেয়েরা নাকি মায়ের জাত? কিভাবে পারে এই কাজগুলো করতে? কথাগুলো চিন্তা করতেই আমার শরীর কেমন গিনগিন করে উঠছে। কতটা ভয়ঙ্কর আর জঘন্য এই নারীগুলো, যারা দিনের পর দিন এভাবে অসহায় মেয়েগুলোকে নিজেদের সুবিধায় ব্যবহার করছে। সমাজ কতটা নিকৃষ্ট হয়ে উঠেছে। এরা মানুষ নয়, এরা সমাজের কীটপতঙ্গ, সমাজটাকে দূষিত করে ছাড়ছে। আইনের লোকও এদের সাথে ঠিক পেরে উঠছে না এখন। কিন্তু এত শত চিন্তার মধ্যে একটা চিন্তা মাথা নাড়া দিয়ে উঠছে, এরা আমাকে কেন তুলে আনলো? তার মানে উনারা আরাফ সম্পর্কে সব খোঁজ খবর নিয়েছেন। আমি উনার ওয়াইফ এটা এরা জানে। আমাকে তুলে এনে উনাকে ভয় দেখিয়ে জমির দখলে যেতে চাওয়াটার তাদের মুখ্য উদ্দেশ্য বলে আমার ধারণা। কিন্তু তাতে লাভের লাভ কিচ্ছু হবে বলে তো আমার মনে হচ্ছে না। আমি নামে শুধুমাত্র উনার ওয়াইফ, আমার জন্য নিজের দ্বিগুণ টাকা দিয়ে কেনা জমি নিশ্চয় এদের হাতে তুলে দিবে না। আর দিলেও সেটাকে আমি সমর্থন করি না। অন্যায়ের সাথে আপোষ আমার ঠিক সহ্য হয় না। আমি কখনোই চাইবো বা এই মহিলাগুলোর ভয়ে উনি জমি ছেড়ে দিক, কিছু না হোক এই পাপী মহিলাগুলোর মাথা গুঁজে অপকর্ম করার ন্যূনতম একটা জায়গা তো কমবে। কিন্তু নিজের পরিণতির কথা চিন্তা করেই আমার কেমন অস্বস্তি হচ্ছে। আমি কিভাবে এদের হাত থেকে পালাবো? এরা তো এটে সেটে বসে আছে, পালানোর সুযোগটুকু দিবে বলে তো মনে হয় না। নিজের হাত পা খোলা থাকলেও কিছুটা চেষ্টা হয়তো করতে পারতাম, কিন্তু তারও উপায় নেই। হে মাবুদ! এ কোন বিপদে ফেললে আমাকে? পাশ থেকে ওই মহিলার চামচাগুলো বলে উঠল, ম্যাডাম আরাফ খান আইব বইলে তো মনে হয় না। মায়াডারে পাচার কইরা দি, চেহারা ছবি ভালো আছে, ভালো ইনকাম হইব। উনার কথায় আমার সারা শরীর কাটা দিয়ে উঠল। এত সময় চুপ করে থাকলেও আর চুপ করে থাকতে পারলাম না, তেতিয়ে উঠে বললাম, লজ্জা লাগে না? মেয়ে হয়ে অন্য মেয়েকে দিয়ে এসব কাজ করাতে? আমার এমন ধরনের কথায় এক এক করে সবাই তাকালো আমার দিকে। সে কি চাহনি? দলের লিডার মহিলাটি বলে উঠলেন, তোর তো ভালো দেমাগ, বেশি উড়িস না, কিছু সময় পর ডানা ছেটে দিব তোর। মেয়ের জাত মায়ের জাত, আপনি একজন মেয়ে হয়ে। চুপ! উনি গলার আওয়াজ সবটুকু দিয়ে আমাকে থামিয়ে দিলেন। বেশি জ্ঞান দিবি না, সময় মতো আরাফ খান আসতে না পারলে তোর মতো মায়ারে তো আমার পোষা কুকুরে ছিঁড়ে খাবে। একটু পর তোর জীবনে কি হবে সেইটুকু চিন্তা কর। আমি আর এই খারাপ মানুষগুলোর সঙ্গে কথা বাড়ালাম না, যাদের মধ্যে ন্যূনতম মানবিকতা নেই। তাদের সারারাত রামায়ণ পড়ালে ও সকালে উঠে বলবে সীতা কার বাপ। নিকৃষ্ট মানুষেরা। মনে মনে প্রার্থনা করছি এই পরিস্থিতি থেকে যেন সুস্থভাবে বের হতে পারি। কি রে মা? শানুকে ফোনে পেলি? শারমিন বেগম। শায়লা চিন্তিত মুখে মায়ের দিকে তাকিয়ে বলল, না আম্মু, ফোন বন্ধ পাচ্ছি। নিরাশ মুখে শারমিন বেগম বললেন, ও তো কখনো এমন করে না। আজকে মেয়েটার এবাড়িতে আসার কথা ছিল, সন্ধে ঘনিয়ে এলো, মেয়েটা এখনো এলো না। মাহফুজা আপার কাছে মানে ও বাড়িতে ফোনও করেছিলাম একবার, বলল
মেয়েটা নাকি সকালে কলেজের জন্য বাড়ি থেকে বেরিয়েছে, অথচ এখনো কেন এলো না বলতো। টেনশন করো না আম্মু, আমি আরাফকে কল করছি। পরপর কয়েকবার আরাফের নাম্বারে কল হলেও ওপাশ থেকে কেউ কল তুলছে না। কি রে, আরাফ কল ধরেনি? না আম্মু, তোর বাবাকে একবার কি জানানো উচিত নয়? আরেকটু পর জানাও, দেখি আমি কিছু খোঁজ নিতে পারি কিনা। বাবা হঠাৎ এমন কথা শুনলে টেনশন করবে। অপেক্ষা করো, আমি দেখছি। কাকিমা, আরাফ বাড়িতে এসেছে। সজীব, না, ও তো বাড়িতে আসেনি। সজীব চিন্তিত মনে ভাবল, তাহলে আরাফ হন্তদন্ত হয়ে ছুটল কোথায়? রুম থেকে ছুটে এলো আমায়া। আম্মা, ছোট ভাবি নাকি এখনো ওই বাড়িতে যায়নি? বারবার কল দিচ্ছি, ফোন বন্ধ পাচ্ছি। হ্যাঁ, আমাকে ও জানিয়েছে মেয়েটা এখনো নাকি ও বাড়িতে পৌঁছায়নি। মাহফুজা, সানায়া বাড়ি থেকে বের হয়েছে কখন? সজীব, সকালে কলেজে যাবে বলে বেরিয়েছিল, আর বলেছিল আজ নাকি ওর বাবার বাড়িতে ও যাবে কিনে। মেয়েটা তো এখনো পৌঁছালো না। সজীব, আমি দেখছি কাকিমা, টেনশন করো না। সজীব ফোন করল আরাফকে, কিন্তু ওপাশ থেকে ম্যানেজার ফোন কল রিসিভ করে জানালো, স্যার ফোন তার কেবিনে রেখে গিয়েছে। সজীব হতাশ হয়ে ফোন রেখে দিল। আরাফ কোথায় গিয়েছে সে সম্পর্ক সেও কিছু জানে না। এদিকে সানায়ারও খোঁজ পাওয়া যাচ্ছে না। এরই মাঝে বাইরে থেকে গাড়ির হর্ন বেজে উঠল। আমি আচমকা চোখ তুলে তাকালাম, ভয়ে আমার গলা শুকিয়ে আসছে। তাহলে কি আমার জীবনে অন্ধকার নেমে এলো? আমার কি আর বাড়ির মানুষের সামনে মাথা উঁচু করে যাওয়া হবে না? না চাইতেও চোখ দিয়ে অঝোর পানি ঝরছে আমার। নিজের মধ্যে নিজের সাহসটুকু ধরে রাখতে পারছি না। নিজের করুণ পরিস্থিতি নিজের চোখের সামনে ভেসে উঠছে। এরা কি সত্যিই আমায় পাচার করে দিচ্ছে? গাড়ি কেন এলো? পাশের ঘর থেকে হন্তদন্ত পায়ে এক অল্প বয়সী মেয়ে ছুটে এলো। মেয়েটি চোখের ইশারায় কিছু একটা বলল লিডার মহিলাটিকে। অল্প কিছু সময়ের মধ্যে আরেকজন মহিলা ছুটে এলেন। ম্যাডাম আয়া পড়ছে। সাথে কি পুলিশ নিয়ে এসেছে? না ম্যাডাম, একলাই আইছে। কে এসেছে, কার করে ইবা বলছে তা ঠিক আমার বোধগম্য হল না। পরপর লিডার মহিলা সহ আসা দুজন মহিলা ও ঘর ছেড়ে বেরিয়ে গেলেন। যাওয়ার আগে আমার পাশে দাঁড়িয়ে থাকা মেয়েটিকে উদ্দেশ্য করে বলে গেল, খবরদার, আমি হুকুম না দেওয়া পর্যন্ত ওর হাত পায়ের বাঁধন খুলবি না, চোখে চোখে রাখো। মেয়েটি মাথা দুলিয়ে সম্মতি জানালো। মনের মাঝে হাজারো চিন্তা নিয়ে জড়সড় হয়ে বসে রইলাম। জানি না কয়েক মুহূর্ত পর আমার জীবনে ঠিক কি ঘটতে চলেছে। আমার তো এদের কোনোদিন ও সামনে থেকে দেখিনি, আজই প্রথম। কি এমন ক্ষতি করেছি এদের যার জন্য আমাকে এভাবে তুলে এনে জঘন্য আচার আচরণ করছে? আর চোখে একবার পাশে দাঁড়িয়ে থাকা মেয়েটিকে দেখলাম, সেও আমার দিকে একইভাবে তাকিয়ে আছে। মিনিট কয়েক পর মনে সাহস জুগিয়ে মেয়েটির দিকে স্থির চোখে তাকালাম। মেয়েটি বয়সের দিক থেকে আমার থেকে ছোট হবে। হুমকি ধামকি দিব নাকি ভালো কথা বলে এখান থেকে বের হওয়ার পথ খুঁজব, সঠিক কোনটা হবে নিজে কয়েক সেকেন্ড ভেবে ওকে বললাম, এভাবে তাকিয়ে আছো কেন? মেয়েটি কোনো কথা বলল না, পলকহীন চোখে আমার দিকে তাকিয়ে আছে। কিছুটা জোরে বললাম, কি হলো, তাকিয়ে আছো কেন আমার দিকে? মেয়েটি সোজাসাপটা জিজ্ঞেস করল, আপা আপনি বিবাহিত? কেন? তা দিয়ে তোমার দরকার কি? আপনেরে দেইখা মোর বড় বোনের কথা মনে পইরা গেল। কত দিন হইল বোনডারে দেহি না। আপনের নাহান সুন্দর দেখতে মোর বইন। মেয়েটি কথা বলতে বলতে কেঁদে উঠল, কিন্তু চাপা কান্না বোধ হয় আমি নিজেই শুধু দেখলাম। মেয়েটিকে দেখে ভীষণ মায়া হলো। জিজ্ঞেস করলাম, তোমার বোন কোথায়? মেয়েটি একবার চাইল আমার দিকে, বলল, আমাগো জীবনটা শেষ আপা, এই মুখ লইয়া আর গ্রামে যাওয়েনের মতো নাই। শুধু কষ্টই আছে জীবনটায়, সুখ নাই। জেনে বুঝে এই পথে এলে কেন?
শখ করে কি আর আইসি আপা, ভুয়া চাকরির খবর দিয়া আটকায় ফালাইছে, আমরা গ্রামের সহজ সরল মায়া মানুষ, আমরা কি আর এই প্যাচ বুঝি। মেয়েটি কথা থামিয়ে আমাকে বলল, আপা আপনি না পানি খাইতে চাইছিলেন, খারান পানি লইয়া আই। চাপা কণ্ঠে বললাম, শোনো কন আপা, পানি খাওয়াতে হবে না, যদি নিজের বোন মনে করে থাকো, দোহায় লাগে আমার হাত পায়ের বাঁধন খুলে দেও। মেয়েটি ভীতসন্ত্রস্ত চোখে তাকালো আমার দিকে, বলল, আপা আপনের বাঁধন খুইলা দিলেও আপনি এগো চোখ ফাঁকি দিয়া বাইর হতে পারবেন না। আর একবার ধরা খাইলে আমার আর আপনেরে এরা আরো ভয়ঙ্কর শাস্তি দিব, বাইচা ফিরতে পারবো না কেউ। আমি নিরাশ মুখে বসে রইলাম, আমি কোনোভাবে এখান থেকে পালিয়ে গেলেও এই মেয়েটিকে তারা ছাড়বে না, নিজের জীবন বাঁচিয়ে অন্যের জীবন নষ্ট করতে পারি না, মেয়েটিকে ভোগান্তিতে ফেলা যাবে না। আপা শুধু আল্লাহকে ডাকেন, উনিই সাহায্য করব। পানি লইয়া আই। মিনিট পাঁচেক পর মেয়েটি চোরা চোখে চারপাশে তাকাতে তাকাতে এগিয়ে এলো। কি করছো তুমি? আপনের হাত পায়ের বাঁধন খুইলা দিতেছি আপা, আপনি পালানো। কি বলছো এসব? আমি পালালে ওরা তোমাকে। আপা হাতে সময় কম, দয়া করে কথা বাড়ায় না। ওডেন আপা। হাত পায়ের বাঁধন খুলে দিতে আমি দাঁড়ানোর জন্য উঠতেই আবার বসে পড়লাম, দীর্ঘ সময় এভাবে বসে থাকা আর পা বাঁধার কারণে কিছুটা সময় লাগবে ঠিক হতে। আপা ওডেন, আসেন আমার লগে, পিছনের দরজার চাবি পাইছি, পালানো আপা। কিন্তু তুমি, ওরা তো তোমাকে শাস্তি দিবে। আমাগো জীবনটা এমনিতেই নষ্ট হইয়া গেছে আপা, নতুন কইরা আপনের ফুলের নাহান জীবনটা যেন নষ্ট না হয়। আপনি পালানো আপা, ওরা যখন তখন আয়া পড়ব। ভীষণ দ্বিধায় পড়ে গেলাম, এই মেয়েটিকে একা বিপদে ফেলে যেতে ইচ্ছে করছে না, আমার জন্য একটা মেয়ে বিপদে পড়বে ঠিক মেনে নিতে পারছি না। তাহলে তুমিও চলো আমার সঙ্গে। না হাপা, আমি পালাইলে ওরা সন্দেহ করব, আপনি ওডেন আপা, জলদি পালানো। নিজের জীবন বাঁচাতে মেয়েটির দেখানো পথে এগিয়ে গেলাম, অন্ধকার সিন্ধুকের মতো একটা গলি, এটা সবার অজানা হলেও মেয়েটি কোনো একভাবে জেনেছে এই পথ সম্পর্কে। এই পথ যখন তুমি চিনো, তাহলে আগে পালাওনি কেন তুমি? সে অনেক কথা আপা, জীবনে যদি আর কখনো দেহা হয় সেদিন কমু, আইজ না। এই যে সরু দরজা আপনি মাথা নিচু কইরা চইলা যান, এই হান দিয়ে সোজা হাইটে গেলে ভাঙা দেয়াল পাইবেন, কোনোরকম ভাঙা দেয়াল পার হইয়া পুকুর পারে ডান রাস্তা বরাবর যাইবেন, তাহলে শহরের মেইন রোড পাইবেন, গাড়ির অভাব হইব না। আমি দরজা দিয়ে নিচু হয়ে বের হওয়ার সময় চিকন কণ্ঠে আর্তদান শুনে পেছনে তাকালাম। কি হলো তোমার? কিছু না আপা, দেয়ালে নিজের মাথায় নিজে আঘাত করলাম, যাতে ওরা বোঝে আপনি আমারে আহত কইরা পালাইছেন। মেয়েটি অসম্ভব বুদ্ধিমতী, কিন্তু ও কেন পালাচ্ছে না সেইটুকু আমার কাছে অজানা। আমি চলে আসার সময় মেয়েটি দু হাত দিয়ে অনুরোধ করে বলল, আপা যদি পারেন তো অসহায় মেয়েগুলোকে বাঁচায়েন, ফুলের মতো হাজারো মেয়ের জীবন এই মহিলাগুলো নষ্ট করে দিচ্ছে, এদের জন্য কিছু কইরেন আপা, আমি আপনাকে আজ পালাতে সাহায্য করলাম, বিনিময়ে এ মেয়েগুলোর জন্য কিছু কইরেন। আপনাকে এত বড় সাহস কে দিয়েছে? আরাফের হঠাৎ এমন ধরনের কথায় ভড়কে গেল সানায়া। কিসের সাহস? বুঝতে পারছেন না কিসের সাহস? সানায়া মাথা দোলালো। না, সে বুঝতে পারছে না। আরাফ রাগে এক হাতে সানায়ার কনুই চেপে ধরল, হকচকিয়ে উঠল সানায়া, আরাফের চোখ মুখে রাগের ছড়াছড়ি, কিন্তু এত রাগ ঠিক কি জন্য সে করছে তা ঠিক বোধগম্য হচ্ছে না মেয়েটার। আমি কি করেছি? আরাফ দাঁতে দাঁত চেপে উত্তর দিল। কি করেছেন বুঝতে পারছেন না? ওইখান থেকে পালিয়ে এলেন কেন? আপনি জানেন ওরা কতটা ভয়ঙ্কর মহিলা। এত সময়ে আরাফের রাগের কারণ বুঝতে পারল সে, কিন্তু এতে রাগ করার মতো কি আছে, সে তো ধরা পড়েনি, পালিয়ে আসতে পেরেছে। পালাবো না তো কি করব? ওদের হাতে নিজের জীবনটা সঁপে দিব। আরাফ আরও তেতে উঠেল।
আপনি জানেন আমি কতটা টেনশনে ছিলাম, ওরা যখন বলেছে আপনাকে পাওয়া যাচ্ছে না তখন আমার অবস্থাটা একবার কল্পনা করেছেন। আমার ওদের কথাতে কখনো বিশ্বাস হয়নি আপনি পালিয়েছেন, আমার ধারণা ছিল ওরা আপনাকে লুকিয়ে রেখে আমাকে মিথ্যা বলছে। সানায়ার কনুইয়ে জোরে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দিয়ে বলল, আপনি একটা, আমি কি বোকা মেয়ে? ও আমি বোকা মেয়ে? ওদের কাছ থেকে না পালালে আমি খুব চালাক মেয়ে হতাম তাই না? হ্যাঁ হতেন। বাহ, চমৎকার চমৎকার আপনার চিন্তা ভাবনা। শুনুন, আমি একটা মেয়ে, আমার কাছে আমার সম্মানটা আগে, সেটা বাঁচাতে আমি পালিয়েছি, তাতে বোকা আমি নই, বোকা আপনি। আরাফ খুব শান্ত কণ্ঠে জিজ্ঞেস করল, মানুষকে বিশ্বাস করতে আপনার বোধ হয় খুব কষ্ট হয় তাই না সানায়া? সানায়া কিছু বলতে যাবে তার আগেই আরাফ বলল, একটা মানুষের সাথে আপনি 3.5 মাস একটা বাড়িতে একটা ঘরে সংসার করলেন, হতে পারে সে সংসারটা মিথ্যা, তাই বলে কি বিশ্বাস জিনিসটা সেখানে একবারও আসে না? একবারও আপনার মনে হলো না আরাফ নামক মানুষটাকে একটাবার বিশ্বাস করে দেখি? সানায়া সহজসাধ্য উত্তর দিল, না। আরাফ নির্বোধ হয়ে কয়েক সেকেন্ড তাকিয়ে রইল তার সামনে দাঁড়িয়ে থাকা মেয়েটির দিকে, না চাইতে ও চোখ কিছুটা ঝাপসা হয়ে উঠল, জীবনে আরেকবার মতো করে তার বিশ্বাস জিনিসটা ভাঙল বোধ হয়, কার সাথে সে সারা জীবন থাকবে যে তাকে ন্যূনতম বিশ্বাসটুকু করে না, জীবনে আরেকবার বিরাটকার ধাক্কা খাওয়ার আগে সে নিজেকে গুটিয়ে নিবে। আরাফ তাচ্ছিল্যের সুরে হাসল, বলল, ঠিক আছে, আপনার উত্তরের জন্য ধন্যবাদ। সানায়া তার কথার আগামাথা কিছু বুঝে উঠতে পারল না, হঠাৎ ধন্যবাদ কি জন্য? আরাফের ফোনে কল এলো। ওপাশ থেকে ইমদাদ হক বললেন, কি করব আরাফ, তোমার বউ তো এদের এখানে নেই, আমরা কোন কারণ দেখিয়ে তাদের অ্যারেস্ট করব? তোমার ওয়াইফ এখানে থাকলে আমরা তাদের বিরুদ্ধে বড় করে প্রমাণ দেখিয়ে তাদের অ্যারেস্ট করতে পারতাম, কিন্তু আপনারা চলে আসুন স্যার, আপনাদের আপাতত কিছু করতে হবে না। কিন্তু আরাফ, তোমার এতগুলা টাকায় কেনা জমিটা ওরা দখল করুক, সমস্যা নাই। তুমি হাল ছেড়ে দিচ্ছ আরাফ? স্যার, আমি হাল ছেড়ে দিচ্ছি সে কথা আমি বলিনি, তবে আপাতত ছেড়ে দিচ্ছি। ওকে। আরাফ ইমদাদ হকের ফোন কল কেটে দিয়ে তীব্র মেজাজে তাকালো সানায়া র দিকে। শোভন, প্লিজ কল কেটো না, আমার কথাটা একটা বার শোনো। কি শুনবো আমি তোমার কথা? তুমি আমাকে ভুল বুঝছো শোভন। নাটক বন্ধ করো শায়লা, তোমার অভিনয় আমি ধরে ফেলেছি, নেক্সট টাইম আমার সাথে যোগাযোগ করার কোনো চেষ্টাই তুমি করবে না। শায়লা তেতে উঠে বলল, এটা তোমার আমার উপর ছিল, এই বিশ্বাসের জোরে তোমার সাথে আমি এতগুলা দিন কাটিয়েছি, তুমি কি জেনেছ, কার থেকে কি শুনেছ, আমি কিচ্ছু জানি না, শুধু এতটুকুই বলবো, যে আরাফের সঙ্গে নাম মিলিয়ে আমাকে দোষ দিচ্ছ সেই মানুষটা আমার ছোট বোনের হাজবেন্ড। মিথ্যা কথা, বিশ্বাস করি না। মিথ্যা কথা নয় শোভন, আমি যা বলেছি তা সত্য। আমি নিজের চোখে দেখেছি তোমাকে আরাফের অফিস থেকে বের হতে। অফিসের ম্যানেজার পর্যন্ত বলেছে আমাকে তুমি আরাফের। জাস্ট চুপ, একটা বাজে কথাও বলো না। ম্যানেজার ভুল জানে শোভন, আরাফ তো তোমার বন্ধু হয়, একবার জিজ্ঞেস করো তাকে। তার বউয়ের নাম জিজ্ঞেস করো তার কাছে। কিন্তু আমি নিজের চোখে দেখেছি তোমাকে। হ্যাঁ, আমি আরাফের অফিসে গিয়েছিলাম, বোনের হাজবেন্ডের অফিসে কোনো দরকারে আমি যেতেই পারি, তাই বলে তুমি আমাকে দোষারোপ করতে পারো না। তাহলে ম্যানেজার থেকে শুরু করে অফিসের প্রত্যেকটা কর্মচারী কেন বলল তুমিই আরাফের ওয়াইফ? তুমি একটা বোকা শোভন। যেখানে তুমি নিজেই জানো আমি সানায়া যমজ বোন, সেখানে তারা আমাকে দেখে সানায়া মনে করতেই পারে। শেষ কথাটায় শোভনের টনক নড়ে চড়ে উঠল, আসলেই তো তাই, শায়লা আর সানায়াকে আলাদা করে তো চেনার কোনো উপায় নেই, তাদের কাছের মানুষ ছাড়া আলাদা করে দেখা বাইরের মানুষের পক্ষে সম্ভব না, তাহলে কি সে শায়লাকে সে ভুল বুঝল? শায়লা, আমি সরি।
ওপাশ থেকে কল সংযোগ বিচ্ছিন্ন করা হলো। এই পৃথিবীতে কি ভালোবাসা নামক শব্দটা এতটাই বিষাদময় কেন? যে মানুষটাকে ভালোবাসা হয় তাকে কি যে কোনো পরিস্থিতিতেই বিশ্বাস করা যায় না? যেখানে ভালোবাসা থাকবে সেখানে তো বিশ্বাস শব্দটাও রাখা উচিত। ছোটখাটো বিষয়ে যাচাই না করে আঙ্গুল তোলা, এটা বিশ্বাস শব্দটাকে অপমান করা। মানুষ ভালোবাসতে জানলেও কাছের মানুষটাকে বিশ্বাস করতে জানে না, অথচ এই বিশ্বাস জিনিসটাই একটা সম্পর্কের মূল ভিত্তি। বিশ্বাস নড়েচড়ে গেলে সেখানে সম্পর্কটাতে অনায়াসে মরীচিকা ধরে। আপনি ঠিক এখন এই মুহূর্তে এই বাড়ি ছেড়ে চলে যাবেন। সানায়া অবাক চোখে তাকিয়ে আছে আরাফের দিকে। সে কি কিছু ভুল শুনছে? কি হলো, শুনতে পাচ্ছেন না? সানায়া নিশ্চুপ। সে কি বলবে ঠিক বুঝে উঠতে পারছে না। কোথায় যাব? আরাফ তেতে উঠল। একদমই নাটক করবেন না, বেরিয়ে যান এই বাড়ি থেকে। আমি আপনাকে আর এক মুহূর্তও এ বাড়িতে দেখতে চাই না। যান, বেরিয়ে যান। আরাফের ঠিক কি হলো তা সানায়ার বোধগম্য হচ্ছে না। আরাফের এই রাগ সে এতগুলা দিনে সে দেখেনি। হ্যাঁ, রাগের চটা এর আগে একবার সে দেখেছে বিয়ের প্রথম দিন, কিন্তু সে রাগ আর আজকে এই রাগ চটা চেহারার মধ্যে অনেক তফাতে। কিন্তু এই রাগের সঠিক কারণ সানায়া জানা নেই। আপনি এরকম করছেন কেন আমার সঙ্গে? আমি তো বলেছি 6 মাস। আরাফ কথা থামিয়ে দিয়ে বলল, কোনো 6 মাসের হিসাব আমি জানি না। আমি শুধু এতটুকুই জানি আপনি এ বাড়ি থেকে এই মুহূর্তে বেরিয়ে যাবেন। আরাফের রুমের চেঁচামেচির শব্দ কানে গেল। নিচে থাকা প্রত্যেকটা মানুষের কানে। অথই কিচেনে ছিল। হাতের কাজ থামিয়ে উপরের দিকে আরাফের রুম বরাবর চোখ রাখল। সজীব, আমায়া, মিরাজ, অনিক, মাহফুজা খান সকলে নাস্তার টেবিল সবেমাত্র বসেছিল। হঠাৎ চেঁচামেচির শব্দে এক এক করে সকালের চোখ আরাফের রুমের দিকে। একজন আরেকজনের চোখের দিকে অবাক হয়ে তাকিয়ে আবার আরাফের রুমের দিকে চোখ রাখছে। কথা স্পষ্ট না শোনা গেলেও চেঁচামেচি হচ্ছে এবং সেটা আরাফ করছে তা সকলে বুঝতে পারল। এরই মাঝে একটা কথা খুব স্পষ্ট এবং জোরালো ভাবে কানে এলো। বেরিয়ে যান এ বাড়ি থেকে। কাকে বেরিয়ে যেতে বলছে আরাফ? মাহফুজা খান। দোতলা থেকে সালেহা ছুটতে ছুটতে নিচে এলো, হাঁপাতে হাঁপাতে বলল, খালাম্মা, ভাইজান, ভাবি, ছোট ভাইজান, ছোট ভাবি রে এ বাড়ি থেইকা বাইর হইয়া যাইতে কইতাছে। সবাই অবাক হলো এমন একটা কথায়। গতকাল দুজন অনেক রাতে বাড়িতে ফিরেছে। তখন কিছু জিজ্ঞেস করলে আরাফ বলল তারা ভালো আছে, টায়ার্ড, তাই রাতে বেশি কিছু জিজ্ঞেস কেউ করেনি। কিন্তু সকাল সকাল কি এমন হলো যে আরাফ সানায়াকে বাড়ি থেকে বের করে দিতে চাইছে? কি বলছো কি সালেহা আপা তুমি? সজীব: হ ভাইজান, ঠিক কইতাছি। আমি উপরের সব ঘর ঝাড়ু দিয়া ছোট ভাইজানের রুমের দিকে যাইতেছিলাম। দরজা হালকা ভেরানো আছিল। ছোট ভাইজানের চোখ মুখ রাগে গজগজ করতেছে। এমন রাগী চেহারা বহুদিন পর দেখলাম। অথই রান্নাঘর থেকে ছুটে এলো। এরই মাঝ থেকে উপরে কাঁচ ভাঙ্গার শব্দে সকলে চমকে উঠল। আরাফ রাগে হাতের কাছে থাকা ফুলদানি জোরে ফ্লোরে ছুঁড়ে মারল। এমন কাজে হকচকিয়ে উঠল সানায়া। ফুলদানি ভেঙে টুকরো টুকরো হলো ঠিক তার পায়ের কাছে। নিজের পা গুছিয়ে নিল সানায়া। সানায়া হতভম্বের ন্যায় ভেঙে যাওয়া কাচের টুকরোগুলোর দিকে তাকিয়ে আছে। একটা আস্ত ফুলদানি ভেঙে শত শত টুকরো হয়ে ছড়িয়ে ছিটিয়ে পড়েছে। আরাফ দাঁতে দাঁত চেপে বলল, মেয়ে মানুষ বিশ্বাসঘাতক। এরা কোনোদিন ও সম্পর্কে বিশ্বাস জিনিসটাকে গুরুত্ব দিতে পারে না, বিপরীত মানুষটাকে বিশ্বাস করতে জানে না। আরাফের বলা কথাগুলো কিছুটা কানে এলো সানায়ার, কিন্তু আপাতত কিচ্ছু জিজ্ঞেস করার সাহস তার হচ্ছে না। আজ সে নীরব। আরাফ পুনরায় জোরে চিৎকার করে বলল, দাঁড়িয়ে আছেন কেন? বেরিয়ে যান। কোথায় যাবেও? মাহফুজা খান। আরাফ চোখ রাখল দরজার দিকে। নিচে থাকা প্রত্যেকটা মানুষ উপরে উঠে এসেছে। ছেলে এবং ছেলের বউয়ের মধ্যে ঝগড়া কথা কাটাকাটি হতেই পারে, কিন্তু সেখানে আমার আসার কোনো ইচ্ছে ছিল না। কিন্তু তুমি যেভাবে চেঁচামেচি করছো তাতে শুধু আমি কেন, পাশের বাড়ির লোকও শুনতে পাবে। সকাল সকাল এমন আচরণের মানে কি আরাফ? মাহফুজা খান।
আরাফ মায়ের দিকে নির্জীব চোখে তাকিয়ে আছে। বলল, আমার জীবন নিয়ে টানাটানি তুমি করেছো আম্মা। আরাফ, তুই কি পাগল হয়েছিস? সজীব। মাহফুজা খান সজীবকে থামিয়ে দিল। ওকে বলতে দে সজীব। বিয়ের ঠিক 3.5 মাস পর এমন কথা কেন উঠছে আরাফ? মাহফুজা খান, তুমি শুধুমাত্র একজন মা হয়েছ, কখনো সন্তানের মন বুঝতে শেখোনি। আমার কোনটা ভালো হবে সেই হিসাব না করে তুমি হিসাব করেছ তোমার কোনটায় সুবিধা হবে, কোথায় তোমার আত্মীয়তা বজায় থাকবে। তুমি বলতে চাচ্ছ আমি তোমাকে এই বিয়ে করিয়ে নিজেকে সুবিধাবাদী মা হিসাবে পরিচয় দিয়েছি? কথাটা বলতে গিয়ে মাহফুজা খানের চোখ ছলছল করে উঠল। বাড়ির সবাই অবাক চোখে তাকিয়ে আছে মা ছেলের দিকে। হ্যাঁ, আরাফ বিয়ে করতে চায়নি এ কথা সত্য, কিন্তু বিয়ের পর এমন কোনো আচার আচরণ আরাফ করেনি আজ যেমনটা করছে। আরাফ কিছু বলতে যাবে তার আগেই সানায়া চেঁচিয়ে উঠল, থামুন, আর একটা কথা ও আন্টিকে আপনি বলবেন না। কয়েক সেকেন্ড সময় নিয়ে আবারও বলল, আপনার সমস্যা আমি, আমার জন্য নিজের মায়ের মনে আঘাত দিয়ে কথা বলবেন না। পৃথিবীতে আপনাকে যদি কেউ অবিরাম অন্তহীন ভালোবেসে থাকে সে হলো আপনার মা বাবা, তাদের উপরে আপনাকে কেউ ভালোবাসবে না। সমস্যা আমি আপনার জীবনে কয়েকদিন ভোগান্তি মনে করে আগের দিন ভুলে যাবেন। আমি চলে যাচ্ছি আপনার বাড়ি থেকে। কোথায় যাবে তুমি অথই? ছোট ভাবি, কি এমন হলো, তুমি কেন চলে যাবে আমায়া? আরাফ সকলকে উপেক্ষা করে রুমে থেকে বেরিয়ে গেল। ছোট ভাবি, ছোট ভাইজানের মেলা রাগ রাগ কমলে মানুষটা আবার আগের মতো মিটাইয়া নিও, যাইও না ছোট ভাবি সালেহা। সানায়া সকালের দিকে একবার তাকালো, বলল, আজ যাই বা কাল যাই, যেতে আমাকে হতোই, কিছুদিন না হয় আগেই গেলাম। সানায়া হেঁটে আলমারি দিকে এগোলো, পাশে থাকা লাগেজ টেনে বের করল। যা যা গুছিয়ে নেওয়ার তা তো নিতেই হবে। মাহফুজা খান হেঁটে পাশে দাঁড়ালেন। সানায়া হাত টেনে নিজের দিকে ঘুরিয়ে দাঁড় করালেন। এভাবে চলে যেও না মা। সানায়া নিজের হাতের মধ্যে তার হাত দিয়ে পরম যত্নে ছুঁয়ে দিয়ে বলল, আপনারা তো অনেক চেষ্টা করেছেন আন্টি, আপনি, ভাইয়া, ভাবি, আমার মা বাবা, সবাই চেষ্টা করেছেন আমাদের সংসারটা টিকিয়ে রাখার, কিন্তু জোড়া তালির সংসার কি টেকে? মানুষের মনই সবকিছু, মন থেকে কোনো কিছুর প্রতি অনীহা হলে সেখানে জোর চলে না। তুমি সত্যি সত্যি চলে যাচ্ছ ছোট ভাবি আমায়া? হ্যাঁ। যেও না ছোট ভাবি মিরাজ। সজীব এগিয়ে এসে সানায়া মাথায় আদর সুলভ হাত রাখল। আমার বোনটা তো বোকা নয়, তাহলে কেন সে চলে যাচ্ছে? আমার সামনে একজন ছেলে তার মাকে দোষারোপ করছে, আর আমি জানি তার একমাত্র কারণ আমি, জেনে বুঝে কখনো চাইব না আমার জন্য অশান্তি হোক। কে বলেছে? ভাইয়া রেগে আছে তাই ওমন বলেছে। তুমি ভাইয়ার রাগের বশে বলা কথাগুলো ধরে এ বাড়ি থেকে কেন যাবে? অথই। মাহফুজা খান গম্ভীরভাবে সকালে উদ্দেশ্যে বললেন, সানায়াকে আমি এনেছিলাম ওর বাবার থেকে চেয়ে, আজ আমি ওর বাবার কাছে অনুরোধ করে নিজের দোষের জন্য ক্ষমা চেয়ে তার মেয়েকে তার হাতে তুলে দিয়ে আসব। আমার ছেলের মনের আশা 16 আনা পূর্ণ করে দিলাম। আমি শুধু নিজের সুবিধা বুঝি, আজ ওর যাতে সুবিধা হয় তাই করব। কাকিমা, এই পরিস্থিতিতে তুমিও মাথা গরম করলে চলবে। সজীব। মাথা গরম আমি করিনি সজীব, আমি আমার ছেলের মন বুঝতে পারিনি। দুর্ভোগ আমি সৃষ্টি করেছি, তার সমাধানও আমাকেই করতে হবে। সানায়া, রেডি হয়ে নিচে এসো মা। আমি অপেক্ষা করছি। আমি পৌঁছে দিব তোমাকে। এক এক করে সবাই ঘর ছেড়ে চলে গেলে বিছানার কিনারা ঘেঁষে বসল সানায়া। চোখ দিয়ে না চাইতে ও নোনাপানির ধারা গড়িয়ে পড়ছে। অশ্রু ভেজা চোখে ঘরের চারপাশে চোখ বুলিয়ে দেখল 3.5 মাসের কত স্মৃতি। এ ঘরে থেকে কত ঝগড়া সে করেছে। আরাফের অসুস্থতার কথা মনে পড়ে গেল। বৃষ্টির দিনে টঙের দোকানের চা খাওয়ার সাথে বৃষ্টিবিলাসের চিত্র ফুটে উঠল তার চোখের সামনে। সময় কত তাড়াতাড়ি চলে যায়, স্মৃতিটুকু শুধু রেখে যায়। মানুষের ভালো সময় তার জীবন থেকে খুব তাড়াতাড়ি চলে যায়। সানায়া ও সে ভালো সময় চলে গিয়েছে।
বসা থেকে উঠে দাঁড়ালো। আলমারির সেই কপাট খুলল যেখানে তার জামা কাপড় সে রেখেছিল। কিছুটা তাচ্ছিল্যের সুরে হাসল সে, মনে মনে বলল, এই কয়েক মাসে আপনি যতটুকু যা করেছেন তা সবকিছুই আপনার মনের বিরুদ্ধে গিয়ে করেছেন। বিয়ে থেকে শুরু করে আজকের দিন অবধি সবকিছুই আপনার মনের বিরুদ্ধে হয়েছে। আজ চলে যাই বা কাল, যেতে তো আমাকে হবেই। এখন ঠিক রাতের মধ্যপ্রহর। আকাশে শুল্কপক্ষের চাঁদ জল জল করে জ্বলছে। রোড লাইটের কৃত্রিম আলোয় রাস্তাঘাট পরিষ্কার দেখা যাচ্ছে। বাড়িতে ফেরেনি আরাফ। সেই সকালে যে বাড়ি থেকে সে বেরিয়েছে এখনো অবধি সে বাড়িতে ফেরেনি। রাস্তার কিনারা ঘেঁষে আকাশে শুল্কপক্ষের চাঁদের দিকে চোখ রেখে নিজের ভেতরে চাপা দীর্ঘ শ্বাস ছাড়ল। সে তো এমন জীবন চায়নি কখনো। তার জীবনটা কেন এত ছন্নছাড়া হলো? সেও তো আর 5টা সুখী দম্পতির মতো করে নিজের পছন্দের মানুষটির সঙ্গে ভালো থাকতে চেয়েছিল। তাহলে সেই সুখটুকু তার কেন তার হলো না? জীবনকে যখন সবকিছু থেকে সে গুটিয়ে নিয়েছিল ঠিক তখন কেন তার জীবনে সানায়া এলো? নিজের জীবনের সঙ্গে মেয়েটিকে জোড়াতে সে কখনো চায়নি। তবুও সে কয়েকবার ভেবেছিল যদি আবার নতুন করে এই বিয়ে সম্পর্কটাকে একটা নাম দেওয়া যায় তবে সে দিবে। কিন্তু হায়, ভালোবাসা নামক শব্দটা যে তার জীবনে আমাবস্যার ন্যায় অন্ধকার হয়ে নেমে আসে বারবার। তার জীবনটা গুছিয়ে নিতে চেয়ে ও আর পারল কই? হেরে যাচ্ছে সে বারবার নিজের জীবনের ছক কষতে গিয়ে। রাস্তায় পড়ে থাকা কোকের প্লাস্টিকের খালি বোতলে পা দিয়ে ধাক্কা দিল, ছিটকে পড়ল কিছুটা সামনে। বোতল বরাবর চোখ দিতেই চোখ পড়ল বড় রাস্তার বিপরীতে অল্প বয়স্ক এক পুরুষ এবং তার পাশে দাঁড়িয়ে থাকা মেয়েটির দিকে। আরাফ দেখছে তাদের খুনসুটি। হয়তো তার প্রাণপ্রিয় বউয়ের রাগ ভাঙতে এই রাত গভীরে রাতের শহর দেখতে বেরিয়েছে তারা। ছেলেটা কিছু একটা বলছে কিন্তু মেয়েটি মুখ ভার করে ছেলেটির দিকে অভিমানের সুরে কি যেন বলছে। এক পর্যায়ে ছেলেটি কানে ধরে কিছু বলতেই মেয়েটি খিলখিল করে হেসে উঠল। দুজনের মুখেই স্বচ্ছ হাসি ফুটে উঠেছে। হয়তো ছেলেটি তার অভিমান ভাঙাতে পেরেছে বলেই তাদের এত সুন্দর হাসি। আরাফ এত সময় তাদের খুনসুটি দেখল, মাথা নিচু করে নিজের সঙ্গে নিজে আওড়াল। ভালোবাসা জিনিসটা দোষের কিছু না, তবে ভালোবাসা জিনিসটা সবার কপালে হয় না। আরাফ কিছুটা সামনে হেঁটে এগিয়ে গেল, বসল ফুটপাতের কিনারা ঘেঁষে। জীবন স্বচ্ছ কাচের ন্যায়। একবার ভেঙে গেলে তা সহজে জোড়া লাগে না, নতুন করে গড়তে হলে অনেক কাঠখড় পোড়াতে হয়। ঘড়ির কাঁটা ঠিক রাত 2:30। কয়েকবার কলিং বেল বাজতেই ছুটে এসে দরজা খুলে দিল সালেহা। সালেহা ছোট করে বলল, ছোট ভাইজান আপনি আইছেন। আরাফ সে কথার কোনো উত্তর দিল না, সোজা হেঁটে নিজের রুমের দিকে এগোল। পেছনে থেকে সালেহা ডেকে বলল, ভাইজান রাতের খাওন কি আপনের ঘরে দিমু? না। সালেহা আর কথা বাড়াল না, সদর দরজা বন্ধ করে নিজের ঘরের দিকে গেল। আজকের ঘরটা নীরব শুনশান। সবার আগে চোখ পড়ল বেডের দিকে। আজ বেডটা পুরোপুরি ফাঁকা, কেউ নেই সেখানে। রুমের চারিদিকে চোখ বুলিয়ে দেখল কি যেন একটা মিসিং। অন্য দিনের মতো কারো প্রাণ খোলা হাসির শব্দ নেই, তুমুল ঝগড়া করার মতো কেউ নেই। ধীর পায়ে হেঁটে রুমের দরজা বন্ধ করে সোফায় গিয়ে বসল আরাফ। কিছু সময় বসে থাকার পর উঠে দাঁড়াল সে। বাইরে থেকে এসেছে, ফ্রেশ হতে হবে। আলমারি থেকে নিজের জামা কাপড় নিতেই চোখ পড়ল আলমারির দুটো তাক খালি। যেখানে সানায়া, শাড়ি, জামা এগুলো থাকত, আজ সেই জায়গাটা ফাঁকা। না চাইতে ও কেমন যেন একটা শূন্যতা অনুভব করল সে। নিজের মনকে আর কিছু বলতে না দিয়ে সোজা ওয়াশরুমের দিকে পা বাড়াল। রাত 3টা। সানায়া চোখে ঘুম নেই। একটা সময় পর নিজেই বিছানা ছেড়ে উঠে জানালার কিনারা ঘেঁষে দাঁড়ালো। জানালার পর্দাগুলো সরিয়ে আকাশের দিকে তাকিয়ে আছে একমনে। থালার মতো জল জল করে জ্বলছে চাঁদ। রাত গভীর, আশেপাশে মানুষের নেই কোনো কলতান। নীরব নির্জন রাত। দূর থেকে ভেসে আসছে কুকুরের হাঁক।
কখন যে কি হয় তা কেউই জানে না। এই বিয়ে সংসার সবকিছু কেমন এক ঝটকায় এলোমেলো হয়ে গেল। এলোমেলো হলো তার জীবনটা। সবথেকে চটপটে মানুষটা যখন একেবারে নিশ্চুপ হয়ে যায় তখন বুঝে নিতে হয় সেই মানুষটা কোনো এক বেদনাদায়ক পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে। সেই পরিস্থিতি তাকে শান্ত করে দিয়ে গেছে। সময় বড্ড খারাপ জিনিস, কখনো ভালো তো কখনো কল্পনার থেকেও ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি করে দেয়। সময়ের হিসাব বড্ড কঠিন জিনিস। সানায়া এই ভেঙে পড়া চেহারা আর কেউ দেখুক বা না দেখুক শায়লা বোনের কষ্টের ছাপ ঠিকই দেখছে। তার বোনটাকে সে এমন ভাবে আগে কখনো ভেঙে পড়তে দেখেনি। নিজের আত্মসম্মান তার বোনের কাছে অনেক বড়, কিন্তু চোখের সামনে এভাবে বোনকে অসুখী সে কিছুতেই দেখতে পারবে না। সানায়া যে ও বাড়ি থেকে পুরোপুরি চলে এসেছে সে কথা শায়লা ছাড়া কেউ জানে না। মা বাবাকে বলতে চেয়েছিল কিন্তু শায়লা বলতে দেয়নি। মাহফুজা খান ও আর তেমন কিছু বলেননি। এসে সানায়া পৌঁছে দিয়ে উনি চলে গিয়েছেন। আরাফের বাবার সঙ্গে কথা বলে পাকাপোক্ত সিদ্ধান্ত নিতে হবে। একা এভাবে সিদ্ধান্ত নেওয়া যায় না ভেবে তিনি পিছিয়েছেন। মাঝে কিছু দিন সময় নেওয়া উচিত। শায়লা কিছু সময় বোনকে ওভাবে দাঁড়িয়ে থাকতে দেখে আর ডাকল না, একা কিছুটা সময় থাকুক। সকাল 8টা। খান পরিবারের সকলে একসঙ্গে নাস্তার টেবিলে বসেছে ঠিকই, কিন্তু কারো মুখে কোনো কথা নেই। যে যার মতো খাচ্ছে। আমায়া, অনিক, মিরাজ এরা কিছু সময় পরই কলেজের উদ্দেশ্য বেরিয়ে যাবে। সজীব অফিসের দিকে যাবে। এরই মাঝে আরাফ রেডি হয়ে নিচে এলো, তড়িঘড়ি করে চেয়ার টেনে বসল। সালেহা পাশ থেকে চায়ের কাপ এগিয়ে দিল। আরাফ বলল, চা খাবো না সালেহা আপা, আমাকে এক কাপ কফি দিন। সালেহা কাচুমাচু মুখ করে দাঁড়িয়ে রইল। আরাফের কোনো হুকুম এ বাড়িতে আর চলবে না। মাহফুজা খান তা সবাইকে স্পষ্ট করে বলে দিয়েছেন। অতিরিক্ত কথা ও কেউ আরাফের সঙ্গে বলবে না। সালেহাকে ওভাবে দাঁড়িয়ে থাকতে দেখে আরাফ আবারও বলল, কি হলো সালেহা আপা, আমার দেরি হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি করুন। সালেহা ঠিক কি বলবে বুঝে উঠতে না পেরে বলল, ছোট ভাইজান, আমাগো কপি বানানো মেশিন দা নষ্ট হয়ে গেছে। আপনি এখন চাই খান। আরাফ সালেহার দিকে তাকিয়ে বলল, সালেহা আপা, কফি চুলাতে ও বানানো যায়। সালেহা এবার ছোট ছোট চোখ করে তাকালো মাহফুজা খানের দিকে। মাহফুজা খান খাবার শেষ করে উঠে দাঁড়ালেন। আরাফের উদ্দেশ্য বলল, এ বাড়িতে কারো অতিরিক্ত সময় নেয় যে তোমার হুকুম মেনে কাজ করবে। সালেহার কাজ যতটুকু ও ততটুকুই করবে। সালেহা রান্না ঘরের কাজে হাত দেয় না, যা করার অথই করে। অথই ছোঁয়াকে খাওয়াচ্ছে, ওর সময় হবে না। আর বাকিরা সবাই খেতে বসেছে, সুতরাং তোমার কফি খেতে হলে নিজে রান্না ঘরে যাও, বানিয়ে খাও। সজীব খাবার চিপতে চিপতে মিনমিন করে বলল, বউ ছাড়া বরের হুকুম কেউ মানে না। তোর কপাল, তুই নিজে খারাপ করেছিস, বউটাকে তাড়িয়েছিস। যা এখন নিজের কফি নিজে বানিয়ে খা, চিনির জায়গায় নুন দিস, সেই টেস্ট। আরাফ মায়ের কথার ধাসে বুঝতে পারল সানায়াকে চলে যেতে বলায় পরিবার শুদ্ধ লোক তার বিরোধী পক্ষ। এখানে আর কথা খরচ করে কোনো লাভ হবে না। কিছু দিন গেলে হয়তো সবকিছুই নরমাল হবে। সে টেবিল ছেড়ে উঠে গেল। আরাফ চলে যেতেই অথই বলল, কাকিমা, ভাইয়াকে কফিটা না হয় আমিই বানিয়ে দিতাম। না খেয়েই চলে গেল। পাশ থেকে সালেহা বলল, হ, গতকাল রাইতে ও কিছু খায় নাই ভাইজান, এখন কত আশা নিয়ে আইলো, না খায়াই। মাহফুজা খান তাকালেন সালেহার দিকে, বললেন, ওর মা আমি। এত দরদ তোদের দেখাতে হবে না, না খেয়েই চলে যাক, ওর খেতে হবে না। লেই মাহফুজা খান চলে গেলেন। রাস্তায় আরাফের গাড়ি জ্যামে পড়েছে। বারবার সে নিজের হাতের হাত ঘড়ির দিকে তাকাচ্ছে। গতকাল সে অফিসে যায়নি, আজ যেতে দেরি হলেও সমস্যা। অফিসের জাস্ট টাইমে পৌঁছানো খুব জরুরি। হঠাৎ পাশ থেকে কোনো মেয়েলি কণ্ঠে চিৎকার চেঁচামেচির আওয়াজ কানে আসছে। মেয়েটি বলছে, 1 টাকা ও আপনাকে বেশি দিব না, যা ভাড়া তাই নিবেন। আপনের ভাড়া আমার লাগবে না আপা, আপনি 5টা টাকা বাঁচাইয়া বড়লোক হতে পারলে হন, লাগবে না টাকা।
আজব রিকশাওয়ালা তো আপনি, ভাড়া ঠিক করার সময় আপনি বললেন 30 টাকা আর এখন বলছেন 35 টাকা, ওই মিয়া টাকা কি গাছে হয়? আপনারা যেমন কষ্ট করে রোজগার করেন আমাদের তো টাকাটা রোজগার করতে হয় নাকি? আপনার টাকা কষ্টের আর আমার টাকা কি হাওয়ায় আসে? আর তাছাড়া আমি তো কলেজের গেট অবধি যাইনি, ওই জায়গা থেকে এতটুকু আসতে লিগাল ভাড়া 20 টাকা, আমি সেখানে আপনাকে 30 টাকা দিচ্ছি, জ্যামে বসে থাকবো না বলে এখানে নেমে যাচ্ছি আর আপনি বলছেন এখন 35 টাকা দিতে হবে। দিতেই হইব। 30 টাকা রিকশাওয়ালার সিটে রেখে বলল। নিলে নেন, না নিলে ফেলে দেন, আমি যা ভাড়া ঠিক করেছি তাই দিলাম। 1 টাকাও বেশি দিব না। পাশ থেকে আরেক রিকশাওয়ালা ও এত সময় সবকিছু খেয়াল করে দেখো বলল। ওই ভাই আপা তো ঠিকই কইতাছে, লিগাল ভাড়া 20 টাকা। আপনেরে 30 টাকা দিছে শকর করেন। রিকশাওয়ালা আর কথা বাড়ালো না, মেয়েটি ভিড়ের মধ্যে মিশে গেল। এত সময় পুরো ঘটনাটা দেখছিল আরাফ, মেয়েটি চলে যেতেই গাড়ির জানালার কাচ বন্ধ করে দিল। নিজের মনে নিজে বলল, এত ঝগড়া করতে পারেন অথচ ঝগড়া করে থেকে গেলেন না কেন? চলে যেতে বলেছি বলেই চলে গেলেন। জোরে হাতের ফাইল ছুঁড়ে মারল আরাফ, ফাইলটি ছিটকে কেবিনের দরজার কাছে গিয়ে পড়ল। ম্যানেজার সহ বাকিরা ভীতসন্ত্রস্ত হয়ে দাঁড়িয়ে রইলেন। মিনমিন করে আরাফের উদ্দেশ্য জিজ্ঞেস করলেন ম্যানেজার সাহেব, কোনো সমস্যা হয়েছে স্যার? আরাফ তেজিয়ান কণ্ঠে জবাব দিল, আপনাদের প্রতিমাসে এতগুলো টাকা কেন দেওয়া হয়? নাকে সরিষার তেল দিয়ে অফিসে আসার জন্য। ম্যানেজার ছোট চোখ করে বাকি কর্মচারীদের দিকে একবার চোখ বুলিয়ে নিয়ে বললেন, আসলে স্যার সমস্যাটা কোথায় হচ্ছে যদি একটু পরিষ্কার করে বলতেন তবে আমরা বুঝতে পারতাম। আরাফের বেজায় রাগ হচ্ছে, এতগুলা কাপড় সেল হলো না, রিজেক্ট করে দিল, শুধুমাত্র তার অফিসের কর্মচারীদের গাফিলতির জন্য, ম্যানেজারের ঠিকভাবে তদারকি না করার জন্য। আরাফ শক্ত হাতে কাচের টেবিলে থাবা দিল। সকলের উদ্দেশ্য জোরে চেঁচিয়ে বলল, আমার ব্যবসার এতগুলা কাপড় রিজেক্ট হয়ে ফিরে এসেছে, এই কাজে দায়ভার কে নিবে? নিবেন আপনারা। বিষয়টা সকলের কাছে পরিষ্কার হল, বুঝতে পেরে সকলে মাথা নিচু করে রইল। সত্যিই এমন ঘটনা কোনো অফিসের মালিক মেনে নিতে পারে না, তার এতগুলা দিনের পরিশ্রম অর্থ তা যদি বিফল হয় তার কি মাথা ঠান্ডা থাকে? কিন্তু স্যার আমরা তো কোনো কাজে গাফিলতি। আরাফের চোখ তার দিকে পড়তেই তিনি কথা থামিয়ে দিলেন। কি বলবেন তিনি বুঝে উঠতে না পেরে বললেন, না মানে স্যার, বলছিলাম যে একটা কথাও বলবেন না। কি করেছেন কি করেননি সে হিসাব আমি চেয়েছি। আপনাদের ধারণা আছে কতগুলো কাপড় তারা ফিরিয়ে দিয়েছে? কই আগে তো কখনো তারা কাপড় রিজেক্ট বলে ফিরিয়ে দেয়নি। তাহলে আজ কেন দিল? অবশ্যই আপনাদের গাফিলতির জন্য। কখনো অফিসটাকে অফিসের কাজগুলোকে নিজের মনে করে করেননি, তুচ্ছ তাচ্ছিল্যের সাথে কাজ করেছেন, এই সেই গল্প গুজব করে টাইম পার করেছেন। কি ভাবেন এগুলো আমার চোখে পড়ে না? আমি চোখে কালো চশমা পরে থাকি। ম্যানেজার সহ সকল কর্মচারীরা নিশ্চুপ। কি আর বলবে তারা? সজীব তাড়াহুড়ো করে কেবিনে ঢুকল। কেবিনের ভেতরে বাইরে কর্মচারীদের ভিড় জমেছে, কিছু একটা হয়েছে সে আগে থেকে আন্দাজ করতে পেরেছে। তারপর ও শিওর হওয়ার জন্য জিজ্ঞেস করল, কি হয়েছে আরাফ? ভাইয়ের গলার আওয়াজে তার দিকে তাকিয়ে বলল, কি হয়নি সেটা বলো। কেন? কি হয়েছে? আমাদের সকল কাপড় রিজেক্ট করে দিয়েছে, কাপড়ে অসংখ্য ছেঁড়া কাটা, কোনো কাপড়ই নিখুঁত নয়। বলিস কি? হ্যাঁ। সজীব ম্যানেজারের উদ্দেশ্য বলল। কি হলো ম্যানেজার সাহেব এখন চুপচাপ দাঁড়িয়ে আছেন কেন? কতবার সতর্ক করেছি আপনাকে, তখন হেসে বলেছেন, স্যার চিন্তা করতে হবে না, সবকিছু ঠিকঠাক, এই আপনার সবকিছু ঠিকঠাকের নমুনা। এতগুলো টাকার খেসারত এখন কে গুনবে? ম্যানেজার মাথা নিচু করে দাঁড়িয়ে আছে, কোনো কথার উত্তর সে দিচ্ছে না। সজীব আবার ও বলল,
প্রতি মাসের 1 থেকে 7 তারিখের মধ্যে আপনাদের সকলের বেতন দেওয়া হয়। মাঝে আমি বা আরাফ কেউ অফিসে না থাকলে বিল করতে কয়েক ঘন্টা দেরি হলে কান মাথা খেয়ে ফেলেন, অথচ এটা বোঝেন না টাকাগুলো হালাল করে খাওয়া উচিত, ফাঁকিবাজি করে খেতে বিবেকে বাধে না। এতগুলো টাকা লস হলো, সময় নষ্ট হলো, সব থেকে বড় কথা আমাদের কোম্পানির নামের আগে রিজেক্ট ট্যাগ বসে গেল। কোম্পানির অবস্থান কোথায় থেকে কোথায় নেমে এলো বুঝতে পারছেন? আরাফ রূঢ় ভাবে উত্তর দিল, উনাদের তাতে কি যায় আসে, উনারা তো অফিসে কদম ফেলতে পারলেই মাস শেষে মোটা অঙ্কের বান্ডিল পান, কোম্পানি লাটে উঠলে তাতে উনাদের কি? সার্টিফিকেট আছে, চাইলেই চাকরি ছেড়ে নতুন চাকরিতে যোগ দিবে, যত ভোগ তা হলো কোম্পানির পরিচালকদের। সজীব সকলের উদ্দেশ্যে বললেন, বলদ গরুর থেকে শূন্য গোয়াল অনেক ভালো। এমাসের টাকা নিয়ে সবগুলো বিদায় হবেন, আপনাদের মতো জ্ঞানহীন বিবেকহীন মানুষ দিয়ে আর যাই হোক কখনো অফিস আদালত চলতে পারে না। কিছু সময় পর সজীব আবারও বলল, এখানে দাঁড়িয়ে আছেন কেন? যার যার কাজে যান, গোনাও। ম্যানেজার সহ বাকিরা ও কেবিন ছেড়ে দিল। আরাফ নিজের চেয়ারে বসে দু হাত মাথায় ঠেকালো। ভাইয়ের এমন চিন্তা মুখ দেখে সজীব মুখোমুখি চেয়ারে বসল। চিন্তা করিস না আরাফ, ভালো খারাপ দুটো শব্দই মানুষের জীবনে আসে, ধৈর্য ধর, আমরা খারাপ সময় কাটিয়ে উঠব। বাড়ির লিভিং রুমে ছোটরা সবাই বসে আছে, এক একজনের পরিকল্পনা এক একজনকে জানাচ্ছে কিভাবে তারা ছোট ভাবিকে বাড়িতে আনবে সেই চিন্তা করছে। একটা মানুষের জন্য বাড়িটা কেমন ফাঁকা ফাঁকা লাগছে, আপাতত তারা একজোট হয়ে পরিকল্পনা করছে কি করা যায়। শুভ চিন্তা ভাবনা করতে করতে সোফার উপর শটান হয়ে শুয়ে পড়ল, বলল, আপাতত আমার ঘটে কিছু আসছে না, তোরা কিছু খুঁজে ফেলে আমাকে জানা। অনেক দাঁত দিয়ে হাতের নখ কাটছে আর সমানতালে পায়চারি করছে। মিরাজ কোনো বুদ্ধি দিতে না পেরে ডাইনিং টেবিল থেকে ফলের ঝুড়ি নিয়ে মেঝেতে বসল। আপাতত সে এখন খাবে, পেটে কিছু না পড়লে বুদ্ধিটা আসবে কিভাবে? আমায়া এদের কাজ দেখে পুরো বিরক্ত, রাগ দেখিয়ে বলল, এই তোরা ছোট ভাবিকে এই ভালোবাসিস, কোনো পরিকল্পনা না করে যে যার মতো খাচ্ছিস হাঁটছিস। শুভকে উদ্দেশ্য করে বলল, একজন তো অলরেডি শুয়েই পড়েছে, শুধু এখন একটা বালিশের অভাব। মিরাজ খাওয়া থামিয়ে বলল, তুই কি করছিস শুনি? ঘটের মতো বসে আছিস, সুস্থভাবে খেতে দে, বিরক্ত করিস না, পেট ঠান্ডা হোক তারপর বুদ্ধি দিচ্ছি, ওয়েট কর। আমায়া মুখে ভেঙচি কাটল। কি এমন বুদ্ধি দিবে তা ভালো মতো জানা আছে। কি রে শানু, এই অসময়ে শুয়ে আছিস কেন? শরীর খারাপ তোর? সানায়া ছোট করে উত্তর দিল, থু। শায়লা এগিয়ে এসে বোনের মাথা কপালে হাত ঠেকালো, কই জ্বর তো নেই তাহলে? মাথা ব্যথা করছে? উহু না। তাহলে? শরীরটা কেমন ম্যাচ ম্যাচ করছে, বিরক্ত করিস না আপু। শায়লা চুপচাপ সরে এলো, কি জানি কি হয়েছে মেয়েটার, অগের মতো করে বাড়ি কেউ মাতিয়ে রাখে না, কেমন ভূতের বাড়ি মনে হচ্ছে এই বাড়িটাকে। চটপটে মানুষটা দেখো এই অসময়ে কিভাবে কাঁথা পেঁচিয়ে শুয়ে আছে, হয়তো শরীর খারাপ লাগছে, বিরক্ত না করাই ভালো। সানায়ার কলেজে যাওয়ার রোড এবং আরাফের অফিসে যাওয়ার রোড সেম, তবে সানায়ার কলেজ বড় রোড থেকে ডানে মোড় নিয়েছে আর আরাফের অফিস মেইন রোডের সোজা বরাবর যেতে হয়। একই বড় রোড হলেও দূরত্ব রয়েছে। দুপুরের পর আরাফ অফিস থেকে বেরিয়েছে, বাড়ির উদ্দেশ্যে বের হলেও কি মনে করে একবার কলেজের দিকে গাড়ি ঘোরাল। সকালে ওইভাবে মেয়েটা দেখেছে, আর একবার কি দেখা হতে পারে না। আরাফ নিজের মনে মনে চিন্তা করে নিল, যদি সামনাসামনি দেখা হয় বলবে অফিসের একটা কাজে এই রাস্তায় এসেছিল, আর যদি দেখা না হয় তাহলে সে হিসাব আলাদা। কিছু সময় পর গাড়ি কলেজ গেট বরাবর থামল। গেট থেকে কিছুটা সাইড করে গাড়ি থামালো আরাফ। কলেজ গেটের বিপরীতে ঠিক সামনাসামনি একটা চায়ের দোকান। আরাফ হেঁটে গিয়ে সেই চাউনিতে দাঁড়ালো। দোকানে এলে শুধু শুধু দাঁড়িয়ে থাকতে কেমন একটা লাগে, কিছু একটা চিন্তা করে চট করে চায়ের অর্ডার দিল। চা খেতে খেতে না হয় অপেক্ষা করা যাবে।
আরাফ বারবার নিজের হাতের ঘড়ির দিকে চাইছে আর কলেজ গেটের দিকে চোখ রাখছে। কাঙ্ক্ষিত মানুষটি বাদে বহু লোকজন সে গেট থেকে আসা যাওয়া করছে, কিন্তু সে যাকে খুঁজছে তাকে পাচ্ছে না। অলরেডি এত সময়ে তার চা 3 কাপ খাওয়া হয়েছে, আর কত চা খাওয়ার অজুহাত দিয়ে এখানে বসে থাকবে। চা বিক্রি করছে একজন মধ্যবয়স্ক ভদ্রলোক। তিনি সেই প্রথম থেকে আরাফের এমন আচার আচরণ অনুসরণ করছেন। তিনি সাহস জুগিয়ে কিছু জিজ্ঞেস করতে পারছেন না। যদি কিছু মনে করে, তিনি আরাফের মনোযোগ পেতে কাশি দিয়ে জিজ্ঞেস করলেন, বাবা, চা আর দিব? আরাফ জানালো, না চাচা, আপনার বিল কত হয়েছে? 1 কাপ রং চা 7 টাকা। তাহলে 3 কাপ 21 টাকা। আপনি আমাকে 20 টাকা দেন। আরাফ 100 টাকার একটা নোট এগিয়ে দিয়ে বলল, 20 টাকা খুচরা নেই চাচা, আপনি এটা রাখুন, বাকিটা ফেরত দিতে হবে না। আমি ভাঙটি করে দি বাবা। লাগবে না চাচা, আপনি রাখুন। কি মনে করে আরাফ আবার ও পেছনে ঘুরে জিজ্ঞেস করল, আচ্ছা চাচা, কলেজ কি ছুটি হয়েছে? সঠিক বলতে পারেন। কলেজ ছুটি হয় 4টের সময়, তবে ছেলে মেয়েরা কেউ কেউ 2-1টা ক্লাস করে ছুটি নিয়ে চলে যায়। অনার্স যারা পড়ে তারা তাদের ইচ্ছে মতো আসে যায়। আচ্ছা চাচা, আসি। আপনি কি কাউকে খুঁজতে এসেছিলেন বাবা? ওইরকমই, তবে বিশেষ জরুরি কিছু না। আসি চাচা। আরাফ শেষবারের মতো কলেজ গেটে একবার চেয়ে দেখল। হতাশ মনে গাড়ি স্টার্ট দিল। যে উদ্দেশ্য নিয়ে সে এসেছিল তা ধরা দিল না তাকে। 2টো দিন কেটে গিয়েছে, সানায়া বাড়ি ছেড়ে গিয়েছে। একটা মানুষের জন্য সারা বাড়ি জুড়ে কেমন পিন পিন নীরবতা। মা থেকে শুরু করে ভাই বোনগুলো ও তাকে দেখে কেমন একটা চুপচাপ রয়েছে, কেউ তার সঙ্গে তেমন কোনো কথা বলছে না। বিষয়টা আরাফ প্রথম দিন থেকেই খেয়াল করছে, কিন্তু পরবর্তীতে বিষয়টা ঠিক হয়ে যাবে বলে ছেড়ে দিয়েছিল। কিন্তু পরিবেশ পরিস্থিতি ঠিক হওয়ার পরিবর্তে আরও বেশি জটিল হয়েছে। পুরো বাড়ি কেমন নীরব নিস্তব্ধতায় ছেয়ে গিয়েছে। আজকাল নিজের রুমটাকে ও আরাফের কাছে নীরব ভূতের গুহা বলে মনে হয়। সে না থাকলে ঘরটা কেমন অন্ধকার হয়ে থাকে, কেউ আলো অবধি জেলে রাখে না। আগের 3টা মাস রুমে পা দিতেই ঝগড়ুটে বুড়ির মুখটা দেখা যেত। রুমের এপাশ থেকে ওপাশে তার পদার্পণ ছিল। সময় সুযোগ পেলেই কোমরে কাপড় বেঁধে ঝগড়া করতে শুরু করে দিত। সকালে ফ্রেশ হয়ে আরাফ অফিসের জন্য তৈরি হচ্ছিল, হঠাৎ চোখ পড়ল ড্রেসিং টেবিলের সামনের তাকটায়, যেখানে গত 3 মাস মেয়েদের প্রসাধনীর জিনিসগুলো ব্যাপক জায়গা দখল করেছিল। সময়ের ব্যবধানে সে জায়গাটা এখন ফাঁকা পড়ে আছে। সেদিকে তাকিয়ে নিজের ভেতরের শ্বাস ছাড়ল আরাফ। মন দিল নিজের কাজে। দরজার বাইরে থেকে সালেহা ডেকে বলল, ভাইজান, ময়লা কাপড় আছে নাকি? থাকলে দেন, ধুইয়া দিমু। না সালেহা আপা, আপাতত নেই। আচ্ছা। আরাফের কথায় সালেহা বুঝল হয়তো ভাইজানের মনটা এখন খানিকটা ভালো আছে। সে সাহস নিয়ে জিজ্ঞেস করল, ভাইজান, একটা কথা কইতাম। আরাফ হাতে ঘড়ি পড়তে পড়তে বলল, কি কথা? সালেহা আপা, তেমন কিছু না ভাইজান। তয় কইতেছিলাম, ছোট ভাবি না থাকাতে সব কিছুতে যেন কেমন একটা খালি খালি লাগে। যদি আপনের রাগটা কমে, ভাবিরে নিয়া আইসেন। আরাফ কথাটা শুনল ঠিকই, কিন্তু কোনো উত্তর দিল না। সে নিজের কাজে মনোযোগ দিল। সালেহা ঠিক বুঝে উঠতে পারল না আরাফ কথাটায় রাগ করল নাকি খুশি হলো। আর কিছু বলার সাহস না দেখিয়ে সে চলে গেল। সালেহা চলে যেতেই আরাফ একবার ঘুরে তাকালো দরজার দিকে, হাতের কাজ থামিয়ে বসল সোফায়। নিজের মনে কিছু একটা চিন্তা করল সময় নিয়ে। কি করবে সে? সম্পর্কটাকে এখানেই শেষ করে দিবে কি, নাকি সম্পর্কটাকে আরেকটা বার সুযোগ দিবে? সকাল সকাল সানায়া বেরিয়েছে অ্যাডভোকেট সাহারা সুলতানা ম্যামের বাড়িতে। ম্যাম একবার তাকে আজ আলাদা করে ডেকেছে। এই বিষয়ে হয়তো আরাফ কিছুই জানে না। সেদিন আরাফের সঙ্গে একবার এসেছিল সে, তাই জায়গাটা চিনে যেতে তার ভুল হয়নি। তুমি কি সত্যিই ডিভোর্সটা চাচ্ছ সানায়া? সানায়া আজ সহজ সাবলীলভাবে উত্তর দিল, হ্যাঁ ম্যাম, আমি ডিভোর্সটা চাচ্ছি।
যত তাড়াতাড়ি সম্ভব হয় আপনি এই বিষয়টা সলভ করুন। সাহারা সুলতানার কাছে সানায়ার কথাটা আজ খুব অদ্ভুত লাগছে। গতবার শুধু এই মেয়েটার মুখের দিকে তাকিয়ে তিনি এই কেসটা সময় নিচ্ছেন, তার এতদিনের অভিজ্ঞতা বলেছিল মেয়েটি ডিভোর্স চাচ্ছে না, আর আজ মেয়েটি তাকে স্পষ্ট করে বলছে সে এই ডিভোর্স চায়। কয়েকদিনের ব্যবধানে ঠিক কি এমন হলো যে মেয়েটি এমন একটা সিদ্ধান্ত নিয়েছে? তিনি বিষয়টা আরও একটু ক্লিয়ার হওয়ার জন্য জিজ্ঞেস করলেন, তুমি কি শিওর তুমি ডিভোর্স চাচ্ছ? সানায়া বরাবরের ন্যায় আবারও বলল, হ্যাঁ, আমি শিওর। আমি কি তাহলে কাগজপত্র রেডি করব? জি। এখনো তোমার হাতে সময় আছে। ভেবে বলছো তো? জি ম্যাম। একজন অ্যাডভোকেট আর কত ভাবে জিজ্ঞেস করে তা ঠিক সাহারা সুলতানার জানা নেই। দম্পতি যখন তাদের সিদ্ধান্তেই অটল সেখানে তার আর কিছু করার নেই। ঠিক আছে, তাহলে তুমি আসতে পারো। নেক্সট তোমাকে আর ডাকার প্রয়োজন হবে না, আরাফের কাছে পেপার বুঝে দিব আমি, সাইন করে দিও। জি। আসি তাহলে। এসো। জীবনে কত দিন একা থাকবি তুই? আজ, কাল, বছর, সারা জীবন কি একা থাকতে পারবি? শোভন, সারা জীবনের হিসাব জানি না। বাচ্চাদের মতো কথা বলিস না আরাফ, জীবনে ভুল মানুষ আসবে, তাদের সুবিধা মতো চলে ও যাবে, তাই বলে সবকিছু থেকে নিজেকে গুটিয়ে রাখার কোনো মানে হয় না আরাফ। মানুষ সারা জীবন একা থাকতে পারে না, দিনশেষে নিজেকে ভেঙে চুরে খুচরা পয়সার মতো জমা রাখার জন্য নির্দিষ্ট একজন মানুষের প্রয়োজন হয় জীবনে। এখন হয়তো তুই সেটা উপলব্ধি করতে পারছিস না, কারণ তোর মস্তিষ্কে আরশির করা কাজগুলো গেঁথে আছে, ওইগুলা মাথা থেকে ঝেড়ে মুছে ফেলে দে। নিজের জীবনটার সাথে সাথে ওই মেয়েটার জীবনটাও নষ্ট করে দিস না। সম্পর্কে বিশ্বাস জিনিসটা না থাকলে সেই সম্পর্কটাকে তুই কিভাবে মূল্যায়ন করিস বলতো? যে সম্পর্কে বিশ্বাস নেই সেটা কখনো সম্পর্ক হতে পারে না। বিশ্বাস জিনিসটা খুব গুরুত্বপূর্ণ, তবে কিছু কিছু সময়ে কিছু কিছু ঘটনার জন্য আমরা আমাদের বিশ্বাস জিনিসটা ধরে রাখতে পারি না। বিপরীত মানুষটাকে যা নয় তাই বলি, তখন বিপরীত পাশের মানুষটা মনে করে আমরা তাদের বিশ্বাসই করি না, কিন্তু আসল বিষয় সেটা নয়। কিছু সময়ের জন্য আমাদের মস্তিষ্কের বিকৃতি ঘটে, তখন সত্য মিথ্যা যাচাই না করে উল্টো পাল্টা স্টেপ নিই, যেগুলো আমাদের একদম উচিত নয়। শোভন, কফি খাবি? আরাফ, চা কফি কিছুই আজ খাবো না। আমি যে কথাগুলো বললাম সেগুলো কি তুই বুঝতে পেরেছিস? আরাফ হাসল, শোভনের কাঁধে হাত রেখে বলল, নতুন নতুন প্রেম করছিস তাই না? না, প্রেম নতুন করছি না, তবে প্রেমের গভীরতা নতুন করে উপলব্ধি করার চেষ্টা করছি। তাকে সে? তুই তাকে চিনিস? আরাফ অবাক হয়ে জিজ্ঞেস করল, আমি চিনি? কে? যাকে আমি চিনি? তোর ওয়াইফের বড় বোন, শায়লা। সিরিয়াসলি? হু? কই আগে তো বলিসনি। কোনো এক কবি বলেছেন, প্রেম গোপনে করিতে, জনসম্মুখে আনতে নেই। তাই? হু? বাহ, তাহলে আর কি? শোভন হাসল, বলল, তোর আর আমার মাঝে সম্পর্ক এখন দুই রকম। এক, আমি তোর বন্ধু, দুই, তোর বউয়ের দুলাভাই, মানে তোর ও দুলাভাই। তোকে এহ জনমেও আমি দুলাভাই বলে সম্মান দেখাবো না। তুই তুইই থাকবি। আচ্ছা হ। তোকে আমার বিয়ের খবর কে দিল? তুই তো দেশে ছিলি না, আর আমিও তোকে বিয়ের বিষয়ে কিছু জানাইনি, তাহলে কে বলল তোকে? তা আর বলিস না ভাই। এটা জানার পিছনে ভয়াবহ এক কাহিনী, তা জানতে চেয়ে আর লজ্জা দিস না। তারপর সেদিনের ঘটনাটুকু আরাফকে খুলে বলল সে। সানায়া আর শায়লাকে যে সে এক করে ফেলেছিল সেই কাহিনী শুনে আরাফ হাসল, বলল, তোর মতো ছেলে কে সহ্য করছে কিভাবে শায়লা? তোর এই ফুটো থালার মতো বিশ্বাস নিয়ে এখানো যে টিকে আছিস সেটাই তোর কপাল। এভাবে বলিস না ভাই, ওই যে বললাম না,
মাঝে মধ্যে এমন এমন ঘটনায় আমাদের মাথার এত খারাপ ভাবে বিকৃতি ঘটে আমরা ঠিক ভুল বিচার করার হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলি। সবসময় কি আর মন মেজাজ এক রকম থাকে? তবে একটা কথা কি জানিস তো? কি? সম্পর্কের দুই প্রান্তের দুটো মানুষকে সব পরিস্থিতিতে এক রকম হলে হয় না, মানে একজন যদি হয় আগুন অপরজনকে হতে হয় পানি। এই যেমন ধর, শায়লাকে আমি পরিস্থিতির চাপে যা নয় তাই বলেছি, অবিশ্বাস করেছি ওই সময়টাতে, কিন্তু শায়লা আমার উপর মেজাজ দেখায়নি, বারবার আমাকে বলার চেষ্টা করেছে আমি ভুল, আমার ধারণা ভুল, সেটা আমাকে সময় নিয়ে বুঝিয়েছে, মাথা ঠান্ডা রেখেছে ওই সময়টাতে। আর ওই সময়ে ও যদি উল্টো আমার উপর রাগ করত, যোগাযোগ না করত, তাহলে আমার ধারণাটা ভুল হতো না। তাহলে তো আমি ভুল ধারণা নিয়ে সম্পর্ক শেষ করতাম, তাই নয় কি? আরাফ ছোট করে উত্তর দিল, থু, তোদের মধ্যেও হয়তো ঠিক এরকম কিছু হয়েছে, কিন্তু তোদের কাজে এবং কথায় বোঝা যাচ্ছে তোরা তোদের জেদকে বেশি গুরুত্ব দিচ্ছিস, তুই এবং ভাবি দু জনেই সেম, কেউ কাউকে ছাড় দিতে রাজি নোস। হয়তো। হ্যাঁ, এটাই। আরাফ, জীবনে ভুল মানুষ আসবে, তাই বলে তোর বর্তমান জীবনে থাকা মানুষটাও যে ভুল হবে তার কিন্তু কোনো মানে নেই। আমি কি বলেছি সে ভুল? তাহলে বিয়ের মতো পবিত্র বন্ধনটাকে এভাবে ভেঙে দিতে চাচ্ছিস কেন? সারা জীবন একসঙ্গে থেকে একে অপরকে সুন্দরভাবে বুঝে নিতে এত সমস্যা কেন তোদের? আরাফ বলল, প্রেম বিষয়ে তোর থেকে সিনিয়র আমি, সম্পর্কের বোঝাপড়া বুঝে উঠতে কখনো কখনো খারাপ পরিস্থিতিতে পড়তে হয়। মনে কর এটা প্রেমের অন্য সংজ্ঞা। এটা আমির আরাফ খানের নিজস্ব প্রেমের ব্যাখ্যা। এমন সময় কেউ একজন নক করল। আসব। কোনো এক মেয়েলি কণ্ঠে চটজলদি মাথা ঘোরালো শোভন, ভ্রু যুগল বাকিয়ে আরাফের নিকট চাইল। বলল, এটা এখানে কেন? আরাফ ইশারায় চুপ থাকতে বলল, আসুন। আরশি শোভনকে দেখেই চিনতে পেরেছে, আরাফের খুব ক্লোজ ছিল কলেজ লাইফে, সেই সুবাদে চেনা তাকে। আরাফ জিজ্ঞেস করল, কিছু বলবেন? জি, আসলে গতকাল আমি অসুস্থতার জন্য অফিসে আসতে পারিনি, আজ এসে জানতে পারলাম হাজার খানেক কাপড় নাকি রিজেক্ট হিসাবে ফেরত এসেছে। আরাফের বিষয়টা পুরোপুরি অসহ্য লাগছে, এই কথাটা জিজ্ঞেস করার জন্য নিজের কাজ ছেড়ে তার কেবিনে এসেছে বিস্তারিত জানতে। ম্যানেজারের থেকে শোনেননি ঘটনা? হ্যাঁ, শুনেছি। তাহলে এখানে কি আমি নতুন করে খবর তৈরি করছি যে আপনি বিস্তারিত জানতে এসেছেন? আপাতত ঘটনা শোভনের মাথার উপর দিয়ে যাচ্ছে, আরশি আরাফের অফিসে কি করছে? অদ্ভুত ব্যাপার। শোভনের সামনে আরাফের কাট উত্তরে অপমান বোধ করল আরশি, আসলে এমন একটা ঘটনা শুনে সে নিজেই এসেছিল কেবিনে, কি জানি কি মনে করে সে এসেছিল, নিজের সীমানা বারবার সে ভুলে যায়, আর সপ্তাহ খানেক কোনোভাবে পার করতে পারলে আরাফের সীমানার মধ্যে সে আর পড়বে না। আপনার কথা শেষ হলে আসতে পারেন। আরশি যে পথে এসেছিল পুনরায় সে পথে বেরিয়ে গেল। শোভন আর চোখে দেখল মেয়েটা গিয়েছে কিনা, আরশি যেতে আরাফকে জিজ্ঞেস করল, এই ভাইরাস এখানে কেন? বলছি। রাত প্রায় 2:30। হঠাৎ আননোন নাম্বার থেকে ফোন এলো আরাফের ফোনে, আরাফ সবে মাত্র ঘুমিয়েছিল, ফোন বেজে উঠলেই রিসিভ করল। কে? আমি শায়লা। শায়লা নামটা শোনামাত্র ঈশোয়া থেকে উঠে বসল আরাফ। বিপরীত পাশ থেকে বলল, আরাফ, আমাদের বাড়িতে মা বাবা কেউ নেই, আজ সকালে গ্রামের বাড়িতে গিয়েছে, সানায়ার দুপুরের পর থেকে গায়ে জ্বর আসে, ঔষধ দিয়েছি খেলে কিছু সময়ের জন্য কমে যাচ্ছে, আবার জ্বর আসছে, এখন জোরে মেয়েটা পুরো কাতরাচ্ছে, একটু হেল্প করবে আমাকে? ওকে যদি এখন কোনো প্রাইভেট হাসপাতালে ভর্তি করা যেত? আরাফের ছোট করে উত্তর দিল, আসছি আমি। চলবে।